আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা দেখতে দেখতে আমাদের ১০ম ক্লাসে চলে আসছি। আজকে আহ, আমাদের 18তম শিক্ষক নিবন্ধন ফ্রি কোর্সের আজকে 10ম ইংরেজি ক্লাস। তো আশা করছি আপনাদের অগ্রযাত্রা ভালো হচ্ছে, আপনারা আমাদের সাথে এগুতে পারছেন, প্রস্তুতি আপনাদের ভালো হচ্ছে। আমাকে একটু শুধু জানাবেন যে আমাকে আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা ইনশাল্লাহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টপিকটি আমরা আজকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। যদি সম্ভব হয় একটু শেয়ার করবেন, যদি সম্ভব হয় বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করলে ভালো হয়। আহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দয়ে ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আশা করছি। আমরা এখনই শুরু করে দিব। জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আমরা ইনশাল্লাহ এখনই আমাদের বাকি আলোচনা আজকে ইনশাল্লাহ আমরা এই টপিকটি খুব সুন্দরভাবে শেষ করে নিব। তারপর আপনারা প্র্যাকটিস করতে পারবেন এমসিকিউ গুলো। জি শুনতে পাচ্ছেন, জি ধন্যবাদ। ধন্যবাদ শরীফ ভাই। আহ, জি অনেক ধন্যবাদ, আপনারা শুনতে পাচ্ছেন ঠিক মতো। যে আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট ক্লাসটিকে একটু শেয়ার করে দিচ্ছি আমাদের গ্রুপগুলিতে, তারপর ইনশাল্লাহ আমরা শুরু করছি। ঠিক আছে, আমরা গতদিন শেষ করেছিলাম হচ্ছে এই পয়েটিক টন, এটা নিয়ে আমরা সর্বশেষ কথা বলেছিলাম যে নর্মালি যে বাক্যগুলো আমরা যেইভাবে লিখি কবিরা ঠিক সেইভাবে লিখে না, তার অনেক সময় আছে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে যে অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে আসে, এইভাবে তারা লিখে থাকে। তো আমরা এই পর্যন্ত যে আলোচনা শেষ করেছি, আমরা পরের আলোচনায় যাব। আজকে আমরা এখান থেকে একটু বোঝা শুরু করব। হ্যাঁ, একটু খেয়াল করতে হবে। এখানে প্রথমেই আমি একটা কথা লিখেছি যে ডিসিপ্লিন অফ স্টাডি। হ্যাঁ, ডিসিপ্লিন অফ স্টাডি, বা আমরা যদি সহজে বলতে চাই তাহলে বলতে পারি যে নেম অফ ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমরা যে যে ডিপার্টমেন্টে পড়ি আমাদের ইউনিভার্সিটিতে, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিন্তু একটা নাম হয়। ডিপার্টমেন্ট না, প্রনাউন্সিয়েশন হবে ডিপার্টমেন্ট। হ্যাঁ, এখন এই যে আমাদের ডিপার্টমেন্টের নাম, এই নামগুলোতে আমরা দেখি যে অনেক সময় এস থাকে। ইথিক্স, হ্যাঁ, নীতিশাস্ত্র, পলিটিক্স, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স। তো এরকম ভাবে এগুলোর শেষে কিন্তু এস আছে। তো আমরা যারা সবসময় মনে করি যে এস থাকলেই তো প্লুরাল, যারা মনে করি তারা কিন্তু এগুলোর ক্ষেত্রে ধরা খাবো। ধরা খাবো কেন? কারণ এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন বিষয়ের নাম, সাবজেক্টের নাম, বিষয়ের নাম অথবা সাবজেক্টের নাম। এগুলো যখন আমাদের ইউনিভার্সিটির, আমাদের ডিপার্টমেন্টের নাম হয়, তখন এগুলোকে আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। হ্যাঁ, এগুলো সবগুলো তখন প্রপার নাউন হয়। অর্থাৎ যখন আমি আমার ইউনিভার্সিটির ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি তখন কিন্তু সেটি কি হবে, সেটি কিন্তু তখন প্রপার নাউন হবে এবং আমাকে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে আমাকে লিখতে হবে। আবার পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স বলতে, পৃথিবীতে পলিটিক্স বলতে রাজনীতি, রাজনীতির আলোচনা হয়, ইকোনমিক্স অর্থনীতির আলোচনা হয়, ওই বিষয়গুলোকে বোঝায়। যখন ওই পলিটিক্সকে বোঝায়, ইউনিভার্সিটি ডিপার্টমেন্টকে বোঝায় না, তখন কিন্তু সেগুলোকে আবার স্মল লেটারে লিখতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমাদের পড়াশোনার সাবজেক্ট বোঝালে এগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়, এগুলো প্রপার নাউন হয়। আর যখন ইউনিভার্সিটির সাবজেক্টকে বা আমাদের স্কুল কলেজে পড়া সাবজেক্টকে বোঝায় না, তখন স্মল লেটার হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এগুলো শেষে এস থাকলে এগুলোকে প্লুরাল ধরা যাবে না, কারণ এগুলো একটা একটা নাম। ঠিক আছে, এগুলো নাউন, এগুলোকে সিঙ্গুলার ধরতে হবে। এই কথাটা আমি লিখেছি যে এগুলোকে যখন আমরা সাবজেক্ট হিসাবে লিখবো তখন এগুলোকে আমাদের সিঙ্গুলার ধরতে হবে। ঠিক আছে, সিঙ্গুলার ধরতে হবে, কারণ এগুলো সবগুলোই হচ্ছে মানে একাডেমিক ফিল্ড, ব্রাঞ্চ অফ নলেজ, ডিসিপ্লিন অফ স্টাডি, এরিয়া অফ রিসার্চ, এরকম ভাবে আমরা এগুলোকে নামকরণ করতে পারি। ঠিক আছে, এগুলো সবগুলি হচ্ছে এগুলোর এক একটা ভাগ। আমরা এক্সাম্পল যদি দেখি, দেখেন এখানে বলা হচ্ছে পলিটিক্স ইজ দ্য বিজনেস অফ হিজ লাইফ। এখানে ইজ লিখেছি কেন? কারণ পলিটিক্স এখানে সিঙ্গুলার ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে রাজনীতি হচ্ছে তার জীবনের ব্যস্ততা, মানে সে রাজনীতি নিয়ে সারা দিন রাত ব্যস্ত থাকে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে বলা হয়েছে যে
পলিটিক্স ইজ পপুলার অ্যাট দিস ইউনিভার্সিটি। এই এই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি খুব জনপ্রিয়। এখানেও কিন্তু পলিটিক্সকে আমরা সিঙ্গুলার ধরেছি। ইথিক্স ডিলস উইথ মোরাল প্রিন্সিপালস, অর্থাৎ ইথিক্স মানে কি নীতিশাস্ত্র আমাদের নৈতিক যে বিভিন্ন নিয়ম কানুন গুলো আছে এগুলোকে নিয়ে আসলে আলোচনা করে। ডিলস উইথ মানে আলোচনা করা। তো সবগুলোকে কিন্তু সিঙ্গুলার ধরেছি, ঠিক আছে। এখানে আমি মিনিং গুলো লিখে দিয়েছি। ইথিক্স, হ্যাঁ, অ্যাথলেটিক্স, অর্কেস্ট্রিক্স, এগুলোর মানে কি আপনারা এগুলো একটু শীট দেখে পরে পড়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এদের মধ্যে একটা ব্যতিক্রম ব্যাপার আছে। ব্যতিক্রম ব্যাপারটি একটু বুঝেন। দেখেন, আমরা ম্যাথমেটিক্সকে কি দেখেছি যে এটা একটা বিষয়ের নাম হয়, বিষয়ের নাম হয়, তখন এটাকে আমরা সিঙ্গুলার ধরি। কিন্তু এখানে একটু খেয়াল করেন, এখানে লিখেছি যে এই যে ডিটারমিনার, দেখেন মাই, হিজ, আওয়ার, নো, দা, এগুলোকে ডিটারমিনার বলে। যারা ডিটারমিনারকে জানেন না তারা একটু জেনে রাখবেন যে এগুলো হচ্ছে ডিটারমিনার, কারণ এগুলোকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো ডিটারমিনার, এগুলো নাউনের আগে বসে। নো নাউনের আগে বসে, নো পেন, নো বুক নাউনের আগে বসে, দি একটা ডিটারমিনার নাউনের আগে বসে, এও একটা ডিটারমিনার, এনও একটা ডিটারমিনার, আর্টিকেল গুলোকে আমরা ডিটারমিনার বলতে পারি, ঠিক আছে। এখন আপনি যদি কখনো দেখেন যে এদের আগে এরকম ভাবে ডিটারমিনার আছে, ডিটারমিনার থাকলে তখন আবার এদেরকে প্লুরাল ধরতে হবে, তখন আবার এদেরকে প্লুরাল ধরতে হবে, ঠিক আছে। কেন প্লুরাল ধরতে হবে? কারণ যখন এদের সামনে আমরা এরকম ভাবে কোন একটা ডিটারমিনার ব্যবহার করি তখন এই শব্দগুলো দিয়ে ওই বিষয়কে বোঝায় না, ওই বিষয়কে না বুঝিয়ে ওই ব্যক্তির কর্মকাণ্ড, চিন্তাধারা, আদর্শ, তার দক্ষতা, এই বিষয়গুলোকে বোঝায়। যেমন এই বাক্যটাতে বলছে হিজ ম্যাথামেটিক্স আর উইক, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখেন, এখানে আমি লিখে দিয়েছি যে এখানে হিজ ম্যাথামেটিক্স বলতে আসলে বোঝাচ্ছে তার যে দক্ষতা, সে অঙ্ক করতে পারে কিনা, তার বুঝার ক্ষমতা, সে ম্যাথ বুঝে কিনা, বা তার হচ্ছে পারফরমেন্স কেমন, সে আসলে ম্যাথে কেমন পারফরমেন্স করে, এই সবগুলি বিষয়কে কিন্তু এখানে ম্যাথমেটিক্স শব্দটা বুঝিয়ে দিচ্ছে যে সে অঙ্কে দুর্বল, বা সে অঙ্কে, তার অঙ্ক বা অঙ্কের দক্ষতা খুব দুর্বল, তার ওই দক্ষতাগুলোকে, পারফরমেন্স গুলোকে বোঝাচ্ছে। তখন আমরা এটাকে প্লুরাল ধরতে হবে, ঠিক আছে। বলেন তো এই কথাটা কি বুঝেছেন আপনারা? এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বলেন তো, একটু জানাবেন যে আমার এই আলোচনা বুঝতে পেরেছেন কিনা। আমি বলেছি, একটা কথাই বলেছি, প্রথমত যদি আমাদের ইউনিভার্সিটির সাবজেক্ট হয়, হ্যাঁ, পড়াশোনার সাবজেক্ট হয়, সিঙ্গুলার ধরবো। কিন্তু যদি এগুলোর আগে ডিটারমিনার থাকে তখন আবার এদেরকে আমাদের প্লুরাল ধরতে হবে, কারণ তখন এরা ওই বিষয়কে বোঝায় না, এরা তখন একজন মানুষের কর্মকাণ্ডকে বোঝায়। আরো কয়েকটা যদি এক্সাম্পল দেখেন, যেমন এখানে বলা হচ্ছে যে হিজ পলিটিক্স আর নট প্র্যাকটিক্যাল, অর্থাৎ এই ব্যক্তিটা অনেক ধরনের রাজনীতি করেন, তার মধ্যে অনেক মানে রাজনীতির ব্যাপার স্যাপার আছে, কিন্তু এগুলো আসলে প্র্যাকটিক্যাল না, বাস্তব ধর্মী না। তিনি যেভাবে চিন্তা করেন এইভাবে আসলে তার বিরোধী দলের সাথে সে পেরে উঠবেন না, এইভাবে আসলে পলিটিক্স হয় না। এই যে ডিটারমিনার আছে, এখন প্লুরাল ধরবো। দ্য ইথিক্স অফ জার্নালিজম, আপনাদেরকে শিখিয়েছিলাম যে প্রিপোজিশন থাকলে পরেরটা দেখবেন না, কোনটা দেখবেন? আগেরটা। এই যে আগেরটা দেখে এখন ভার্ব লিখতে হবে। এখন দেখেন ইথিক্স এর আগে কি আছে? ডিটারমিনার, ডি আছে না, আর্টিকেল, আর্টিকেল আছে, ডিটারমিনার আছে। এখন এটাকে প্লুরাল ধরতে হবে, এখন আর এটাকে সিঙ্গুলার ধরা যাবে না। নো ইথিক্স, হ্যাঁ, আমরা শিখেছিলাম দেয়ার থাকলে অবজেক্ট দেখে বাক্যের ভার্ব লিখতে হয়, দেয়ার দেখে ভার্ব লেখা যায় না। তো এই যে ইথিক্স এর আগে দেখেন ডিটারমিনার আছে, এখন এটাকে প্লুরাল ধরতে হবে, প্লুরাল ধরে এখন আর লিখতে হবে। বলছে দেয়ার আর নো ইথিক্স ইন পলিটিক্স, অর্থাৎ রাজনীতিতে কোনো আসলে নৈতিকতা নাই, আপনি যেইটা করবেন সেটাই সেটাই হচ্ছে রাজনীতি। আমাদের যদি দেশে রাজনীতিবিদদের নৈতিকতা থাকতো আমাদের দেশ অন্য লেভেলে চলে যেত, নৈতিকতা আসলে নাই, ঠিক আছে। যারা হচ্ছে ডাউনলোড করতে পারেন না পিডিএফ, তারা আমাকে একটু নক দিবেন, ঠিক আছে। আপনাদের আমি বুঝিয়ে দেবো কিভাবে ডাউনলোড করতে হবে, ওকে। আচ্ছা, আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি তাহলে আমরা কয়েকটি প্রশ্ন আমরা সমাধান করি। আপনাদেরকে আমি 30 সেকেন্ড টাইম দেই, হ্যাঁ, এরপর আমি হচ্ছে আনসারগুলো বলে দিব, আপনারা একটু চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। আপনারা করতে করতে শুধু আমি এই বিষয়টা বলে দিই। এখানে দেখেন দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর ভেরি এনকারেজিং। এই ইকোনমিক্স অফ আছে, পরেরটা বাদ, এটা দেখে ভার্ব লিখবো, সামনে ডিটারমিনার আছে, প্লুরাল ধরবো। কেন? কারণ এখন ইকোনমিক্স বলতে এই প্রজেক্টের ধরেন আয় ব্যয় হিসেব রাখা, বিভিন্ন বিষয়ের পুরো বিষয়টাকে আসলে বোঝাচ্ছে, তার অর্থনৈতিক সার্বিক বিষয়গুলোকে বোঝাচ্ছে। এই জন্য আমরা বলছি দ্য ইকোনমিক্স অফ দ্য প্রজেক্ট আর ভেরি এনকারেজিং, অর্থাৎ এই প্রজেক্টের যে অর্থনৈতিক অবস্থা এটা আসলে খুবই উৎসাহব্যঞ্জক, এখান থেকে আমরা উৎসাহ নিতে পারি, ওকে। তো এইভাবে আমরা আসলে বুঝে পরীক্ষাতে আনসার করলে ইনশাল্লাহ আমরা পারবো। আপনি একটু আনসারগুলি লিখবেন, দেখি পারেন কিনা, আপনারা প্র্যাকটিসটা করে ফেলেন।
আজকে আমি আমার পেড ব্যাচের ক্লাস নিতে পারিনি, কিন্তু আপনাদের ক্লাসটা নিয়ে ফেলছি, ঠিক আছে। আপনাদেরকে আসলে আটকে রাখতে চাইনি। এটা আমাদের ডেডিকেশন আপনাদের জন্য। আপনারা অনেকেই মনে করেন যে ভাইয়েরা ফ্রিতে কি আর ভালো করে পড়াবে। দেখেন, আমি আজকে পেইড ব্যাচের ক্লাস নিইনি, আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে। কারণ আমার পেইড ব্যাচের স্টুডেন্টরা হয়তো বা বুঝবে যে আজকে ভাইয়া পড়াচ্ছে না, কালকে পড়াবে, কিন্তু আপনাদের মধ্যে অনেকে হতাশ হয়ে যায়, একদিন ক্লাস না হলে অনেক মেসেজ পাই, ভাইয়া ক্লাস কি হবে না, কোর্স কি শেষ হবে, সব কি পড়াবেন, এরকম হয়। আমাদের বন্ধন ভাই একটু ব্যস্ত, তার উনি যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের ক্লাসগুলো নেন, একটু ব্যস্ততার কারণে ওনার শিডিউল একটু প্রবলেম হচ্ছে। বাট আমি রিয়াদ ভাই কিন্তু মানে অল টাইমস খুব সিরিয়াস আপনাদের ব্যাপারে, ঠিক আছে। জি সুরে আক্তার আপু, আপনাকে এখানে দেখে ভালো লাগছে। আপনি এই বিএচএও ক্লাস করছেন, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। অনেকে আনসার গুলো লিখেছেন, আমি একটু দ্রুত বলে দিই, আমার সাথে একটু আপনারা মিলিয়ে নেবেন। দেখেন, প্রথম যেটি আছে, এখানে ইথিক্স কিন্তু একা একা আছে, তাই না? ইথিক্স একা একা আছে, কোনো ডিটারমিনেন্ট নাই, সো সিঙ্গুলার ধরতে হবে। সো এখানে আর দেয়া যাবে না, ইজ দেয়া যাবে, আর দেয়া যাবে না, এখানে ডিল দেয়া যাবে না। কারণ আহ, আপনি দেখেন যে ইথিক্স এইটা যদি সিঙ্গুলার হয়, তাহলে তো ভার্ব ওয়ান আছে, ডিল তার সাথে এস থাকার কথা, ডিলস হওয়ার কথা, তাই না? সেটি নাই, সুতরাং এটিও ভুল। সো আনসার হবে ইজ। ইথিক্স ইজ দ্য স্টাডি অফ মোরাল ডিউটিস, প্রিন্সিপালস অ্যান্ড ভ্যালুস। ওকে, এরপর দেখেন হিজ ম্যাথমেটিক্স। এই যে দেখেন হিজ কি চলে আসছে এখানে, আমাদের ডিটারমিনার চলে আসছে, তাহলে এখন ম্যাথমেটিক্স কি প্লুরাল ধরতে হবে। এখন বলছে যে এইটা দেখেন একটা অ্যাজেটিভ, অ্যাজেটিভ। আচ্ছা, ইজ লেখা যাবে না, যেহেতু প্লুরাল ধরতে হবে। নান লেখা যাবে না, এখানে অবশ্যই কিছু একটা হবে, বাক্যে ভার্ব ছাড়া তো সেন্টেন্স হবে না, ভার্ব লাগবেই। এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ আর দিব নাকি হ্যাভ দিব, কারণ প্লুরাল পরে আরো দেওয়া যায়, হ্যাভও দেওয়া যায়। এখন দেখেন এইটা একটা উইক, কিন্তু একটা অ্যাজেটিভ, অ্যাজেটিভের আগে দিতে হয় আমাদের একটা বি ভার্ব আর। হিজ ম্যাথমেটিক্স আর উইক, হ্যাভ দেওয়া যাবে না, হ্যাভের পরে নর্মালি হচ্ছে নাউন থাকে, কোন একটা নাউন থাকে, অথবা ভার্ব থ্রি থাকে। ফিজিক্স ড্যাশ এ ডিফিকাল্ট সাবজেক্ট, সুতরাং এখানে এইটাকে সিঙ্গুলার ধরতে হবে, আর দেয়া যাবে না। উইল বি দেয়া যাবে না, বিও দেয়া যাবে না, ইজ দিতে হবে, ঠিক আছে। উইল বি কেন দেয়া যাবে না? কারণ ফিজিক্স উইল বি এ ডিফিকাল্ট সাবজেক্ট, ফিজিক্স ডিফিকাল্ট সাবজেক্ট হবে না, অলরেডি হয়ে আছে। হ্যাঁ, এই জন্য প্রেজেন্টে আমরা ইজ দিব। আর বি দিতে পারছি না কেন? কারণ এখানে সাবজেক্টের পরে বেস ফ্রম, এখানে বি হবে না। সাবজেক্টের পরে বিটা এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা হয়ে তার রূপ পরিবর্তন করে বসে। আর পরেরটা হচ্ছে ফিজিক্স ড্যাশ মাই ফেভারিট সাবজেক্ট, তো এখানেও কি হবে, এখানেও আসলে ইজ হবে, ঠিক আছে। একই ব্যাপার, দুইটা আসলে একই রকম প্রশ্ন। ওকে, আমি আশা করবো একদম আপনারা ক্লিয়ার আছেন। কোনো প্রবলেম থাকলে বলবেন। আমরা এই অংশটুকু তাহলে শেষ করে ফেললাম। এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমি আশা করব পরীক্ষা যদি নেক্সট টাইম আসে আপনারা সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা পরের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে এখানে অনেকগুলো বিষয়কে আমি গুছিয়ে দিয়েছি, এগুলো সব বইয়ের মধ্যে এলোমেলো, রাইট ফর্ম ভার্বে যেরকম রুলগুলো এলোমেলো থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে টপিক টোন এলোমেলো থাকে, বাট এই অংশটা যদি খেয়াল করেন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখেন, এখানে আমি অনেকগুলো কথা বলবো আস্তে আস্তে। হ্যাঁ, প্রথম কথা হলো, এখানে যে বিষয়গুলো দেখছেন, এভরি ওয়ান, ওয়ান বলতে একজন বোঝায়, এভরিবাডি, এনি ওয়ান, এনিবাডি, হ্যাঁ, সামওয়ান, সামবাডি, এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন বলতে যেমন এভরি মাদার। এভরির পরে কিন্তু আপনাকে সিঙ্গুলার নাউন লিখতে হবে। আপনি এভরি গার্ল লিখতে পারেন, এভরি গার্লস আপনি লিখতে পারবেন না, এভরি গার্লস লিখতে পারবেন না। ইচ এর পরে ইচ, হ্যাঁ, এই ইচ বয়, ইচ বয়েস বলা যাবে না, ইচ বয়েস বলা যাবে না। কেন যায় না? এই জিনিসগুলো দিয়ে এখানে যেগুলো লিখেছি, ইচ, নো, নো ওয়ান, নো বাডি, নো প্লাস নাউন, নো প্লাস নাউন বলতে আমি বলতে পারি যেমন নো ম্যান, নো ম্যান। নো এর ব্যাপারে আমি একটু পরে কথা বলবো, বাট বাকিগুলোর বিষয়টা একটু বুঝে নেন যে এরা সবগুলো দিয়ে এক একজন মানুষকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বোঝায়। যেমন ধরেন আমি বললাম যে ইচ গার্ল, প্রত্যেকটা মেয়ে একটি করে উপহার পেয়েছে, প্রত্যেকটি মেয়ে একটি করে উপহার পেয়েছে। এর মানে কি রে ভাই? এর মানে হচ্ছে প্রত্যেকটা মেয়ে একজন 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 করে পেয়েছে, সবাইকে দিয়েছি, একজন একজন করে দিয়েছে। তো এই শব্দগুলো দিয়ে সবসময় প্রত্যেকজন ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি একজন 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 করে বোঝায়, এই জন্য আমাদেরকে সিঙ্গুলার ধরতে হয়, সিঙ্গুলার ধরতে হবে সব সময়। এভরিওয়ান মানে, যেমন আমি যদি বলি যে এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটা মানুষই মরণশীল, প্রত্যেক মানুষই মরণশীল মানে কি? প্রত্যেকজন আলাদা আলাদা করে মরবে, প্রত্যেকজন আলাদা আলাদা করে মরবে।
একজন একজন করে বোঝাবে, এগুলো সবগুলো একজন একজন করে বোঝায় বলে আমরা সিঙ্গুলার ধরবো। প্রথম কথা, মুখস্থ না বুঝলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে বোঝায়, একটা একটা বোঝায়, তাহলে সিঙ্গুলার হবে। সো এগুলো সবগুলো সিঙ্গুলার হবে। এরপর বলেছি কিন্তু এদের প্রোনাউনটি দিয়ে ধরতে হয়, অর্থাৎ এদের প্রোনাউনটিকে আপনাকে প্লুরাল ধরতে হবে। প্লুরাল ধরতে হয় কেমন একটু খেয়াল করেন। যেমন দেখেন এখানে বলা হচ্ছে এভরিওয়ান, তাহলে এটা সিঙ্গুলার না? সিঙ্গুলার, তো এই জন্য ভার্বের সাথে এস দিয়েছি। এভরিওয়ান লাভস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল ভালোবাসে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ আলাদা 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 ভাবে ফুলকে ভালোবাসে। পরে বলেছি এভরিওয়ান ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন, ঠিক আছে? প্রত্যেকেই প্রত্যেকেই কি করছে, তার যে ডেস্টিনেশন আছে সেই ডেস্টিনেশনে যাচ্ছে। এভরিওয়ান ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন। এখন খেয়াল করেন পরের বাক্যটাতে বলছি এভরিওয়ান লাভস ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুল ভালোবাসে, বাট দে কস্ট এক্সেসিভ টু বাই, এক্সেসিভলি টু বাই। এখন এই যে দে কেন লিখেছে দেখেন, এই দে বলতে এই যে এভরিওয়ান সবাইকে বোঝাচ্ছে না, সবাইকে বোঝাচ্ছে। তো যখন সবাইকে বোঝাবে এদের জন্য সবসময় আমরা প্লুরাল যে প্রনাউন আছে দিয়ে আমরা দিয়ে ধরবো। কি করব? দিয়ে ধরবো, ঠিক আছে? আপনারা যারা ট্যাগ কোশ্চেন করেছেন আপনারা দেখবেন ট্যাগ কোশ্চেন এরকম একটা রুল ছিল যে লেখা ছিল এরকমের যে এভরিওয়ান 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 ইজ প্রেজেন্ট, হ্যাঁ সবাই উপস্থিত আছে। এই কথাটাকে যখন ট্যাগ কোশ্চেনে যাই তখন কিন্তু ইজ এর জন্য কিন্তু আমরা এখানে ইজ লিখি না, আমরা লিখি আর, আর এন্ড দে লিখি। কেন আর এন্ড দে লিখি? কারণ এভরিওয়ান এর জন্য আমাকে প্রোনাউন ধরতে হবে দে, দে এর সাথে কিন্তু কি লেখা যায় না, ইজ লেখা যায় না, এর জন্য আর লিখতে হয়। দে এর সাথে ইজ লেখা যায় না, আর লিখতে হয়। সো এগুলোর জন্য আমরা যখন বাকি কোনো প্রোনাউন লিখবো আমরা অবশ্যই প্রোনাউনটাকে কি করব, আমরা প্লুরাল দিয়ে ধরবো, তাহলে আমাদের আর অসুবিধা হবে না। এরপরের কনসেপ্টটি দেখেন, এরপরে বলেছি যে ওয়ান বলতে একজনকে বোঝায়, এনি একটাকে বোঝায়, ইচ, আইদার, নাইদার, এভরি ওয়ান। এই ওয়ান না, এখানে এভরি একটা অ্যাডজেক্টিভ, ওয়ান এখানে হচ্ছে নাউন। তো এগুলো সবগুলোকে সিঙ্গুলার ধরতে হবে, সব সিঙ্গুলার। এগুলোকে কখনোই আপনি প্লুরাল ধরতে পারবেন না, কারণ এগুলোকে সবসময় এগুলো দিয়ে একটা একটা ইন্ডিভিজুয়াল একটা একটা করে বোঝায়, সব সিঙ্গুলার হবে, ঠিক আছে? সব সিঙ্গুলার। এরপরে দেখেন থিং, যেই শব্দগুলোর পরে থিং থাকবে, থিং, থিং, নাথিং, এনিথিং, থিং যত জায়গায় থাকবে এবং হোয়াট এভার, এগুলোকে আমাদের সবসময় সিঙ্গুলার ধরতে হবে। থিং এর প্লুরাল হচ্ছে থিংস, যদি থাকে সাম থিংস তখন প্লুরাল হবে, বাট থিং থাকলে সিঙ্গুলার, অলওয়েজ থিং থাকলে আমরা সিঙ্গুলার ধরবো। আর এখানে একটা কথা লিখেছি দেখেন, মেনির পরে প্লুরাল নাউন হয়। হ্যাঁ, আপনি যখন লিখবেন মেনি বুকস, আপনি মেনির পরে প্লুরাল নাউন মানে নাউন আপনি লিখবেন, মেনি বুকস আপনি লিখবেন। কিন্তু যদি মেনির পরে কখনো এ এন দিয়ে দেয় তখন আবার সিঙ্গুলার নাউন লিখতে হয়। হ্যাঁ, যেমন লিখতে হয় মেনি আ বয়, এখানে মেনি আ বয়েস লেখা যাবে না। যদি মেনির পরে দেখেন এ এন দিয়ে দিয়েছে তখন কিন্তু আপনাকে সিঙ্গুলার নাউন আপনাকে লিখতে হবে, ঠিক আছে? সিঙ্গুলার নাউন লিখে আপনাকে আনসার করতে হবে। ওকে, এই পর্যন্ত আমি আশা করব আপনাদের ক্লিয়ার আছে, কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? চট্টগ্রামের বাঁশখালী থানা থেকে দেখছেন আমাদের আজিজ ভাইয়া, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমাদের হচ্ছে ক্যাপশনে আমাদের গ্রুপে লিংক দেওয়া আছে, এই ভিডিওর ক্যাপশনে আপনারা পাবেন, সেখান থেকে আপনারা আমাদের গ্রুপটিতে যুক্ত হয়ে যান। শিক্ষক নিবন্ধনের জন্য একটা আলাদা গ্রুপ করে দিয়েছি আমরা, যেন সবসময় আপনারা সবকিছুতে আপডেট থাকতে পারেন। সবগুলো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো ভাইয়া, আলহামদুলিল্লাহ পেরেছেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি তেমন কোনো সমস্যা দেখছি না, ক্লিয়ার বলেছেন রানা ভাইয়া, থ্যাংক ইউ। ওয়াহিদের রশিদ আছেন, আপনিও আছেন আপু, ওকে। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই অংশটুকু বুঝি, এগুলো নিয়ে কিন্তু আমি নিচে বিস্তারিত আলোচনা করবো। আমি জাস্ট আগে জিনিসটাকে গুছিয়ে মাথায় দিয়ে নিচ্ছি, পরে আরো বিস্তারিত আলোচনা করব। দেখেন ফিউ মানে কয়েকটি, হ্যাঁ ফিউ মানে হচ্ছে কয়েকটি, মেনি মানে অনেক, সেভারাল মানে কয়েকটি, সেভারাল মানে কয়েকটি, সাম মানে কিছু। এগুলো যখন কোনো একটা বাক্যের মধ্যে সাবজেক্ট হবে এগুলোকে প্লুরাল ধরতে হবে, এগুলো প্লুরাল, এগুলো প্লুরাল, এগুলো একা একা থাকলে এগুলোকে আমরা প্লুরাল ধরবো। আবার এদের পরে অনেক সময় আছে নাউন থাকবে, এদের পরে নাউন থাকবে। দেখেন এরা নিজেরা প্লুরাল কারণ এরা অনেকগুলোকে বোঝায়, একটার বেশি বোঝায় বলে এরা প্লুরাল। তাই এদের পরে যদি আপনি কোনো নাউন লিখেন তখন সেই নাউনটা প্লুরাল হতে হয়, কারণ এগুলো দিয়ে যেহেতু অনেকগুলো বোঝায়, একটার বেশি বোঝায়, তার মানে অনেকগুলো, অনেকগুলো মানে প্লুরাল। এই জন্য এদের পরে যখন আপনি কোনো নাউন লিখবেন প্লুরাল হবে। এই জন্য কিন্তু আমরা বলেছি মেনির পরে প্লুরাল, এই যে মেনি আছে না, মেনির পরে প্লুরাল।
সেভারাল রিজনস বলতে হবে, সেভারাল রিজন না, রিজনস। হ্যাঁ, সেভারাল মানে কয়েকটি, কয়েকটি মানে সেটা একটার বেশি, একটার বেশি মানে প্লুরাল হবে। সো এগুলো যখন থাকবে, এগুলোর পরে নাউনটাকে আমাদের প্লুরাল ধরতে হবে, প্লুরাল হিসেবে লিখতে হবে। আরেকটা ব্যাপার দেখেন, নো এনি সাম, এখানে কিন্তু সাম লিখেছি, নো কিন্তু একটু আগেও লিখেছিলাম, উপরে কিন্তু নো লিখেছিলাম। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল করেন। নো এর পরে আপনি সিঙ্গুলার নাউনও লিখতে পারবেন, প্লুরাল নাউনও লিখতে পারবেন, আপনার ইচ্ছা। আপনি যদি বলেন যে আপনি লিখবেন নো গার্ল, এইটা যেরকম কারেক্ট হবে, আবার যদি আপনি বলেন যে নো গার্লস, এইটাও কারেক্ট হবে, কোনো প্রবলেম নাই। অর্থাৎ নো এর পরে সিঙ্গুলার প্লুরাল দুটোই লেখা যায়। সামের ক্ষেত্রেও ঠিক সেম, সামের পরে আপনি সাম বুকস লিখতে পারেন, আবার যদি বলেন যে না ভাই আমি সিঙ্গুলার লিখবো, আপনি লেখেন যে সাম বুক, কোনো প্রবলেম নাই, দুটোই হবে। অর্থাৎ এদের পরে সিঙ্গুলার নাউনও লেখা যাবে, প্লুরাল নাউনও লেখা যাবে। এখন পরীক্ষাতে আপনি কি করবেন, পরীক্ষাতে আপনাকে তো প্রশ্ন লিখে দিবে, আপনাকে তো প্রশ্ন লেখাই থাকবে, সামের পরে বা নো এর পরে নাউনটা দেয়া থাকবে। যদি সিঙ্গুলার থাকে আপনি সিঙ্গুলার ধরবেন, প্লুরাল থাকে আপনি প্লুরাল ধরবেন, আপনার কাজ অন্য কিছু না, শুধু সিঙ্গুলার আছে না প্লুরাল আছে বুঝে সেইভাবে আপনি ভার্বটা লিখলে হয়ে যাবে। আর যদি আপনাকে কখনো সাম বা নো এগুলোর পরে যদি শূন্যস্থান দেয়, আপনি তখন জেনে রাখবেন দুটোই লেখা যাবে, সিঙ্গুলার লেখা যাবে, প্লুরাল লেখা যাবে। সো টেনশনের কিছু নাই। হ্যাঁ, আমরা দেখে প্রশ্ন দেখে আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, আর লাস্টের একটা কথা লিখেছি যে নানকে সিঙ্গুলারও ধরা যাবে, প্লুরালও ধরা যাবে। নানকে সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যাবে। এটার সাথে আরেকটা বিষয় বলে দিই, হু, এই হুকেও সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যাবে। আপনি নানকেও সিঙ্গুলার এবং প্লুরাল ধরতে পারবেন। এবং আরেকটা জিনিস বলে দিয়েছি, হু। হ্যাঁ, আমি লিখে দেই, হু শব্দটাকেও আমরা সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরতে পারবো। এইবার আসেন আমরা এটার বিস্তারিত আলোচনা করি। আমি তাহলে যদি একটু শর্ট করে আনি, বলেছি এগুলোকে আমরা সবসময় সিঙ্গুলার ধরবো, তারপরে বলেছি এগুলোকে সিঙ্গুলার ধরবো, থিং থাকলে সিঙ্গুলার ধরবো, মেনির পরে দুই রকম থাকবে, মেনির পরে প্লুরাল নাউন হতে পারে, মেনি এ এন থাকলে আবার সিঙ্গুলার নাউন হতে পারে। এগুলো দিয়ে অনেকগুলোকে বোঝায় বলেছে প্লুরাল হবে, যেহেতু এগুলো দিয়ে অনেকগুলো বোঝায় তাহলে এদের পরে নাউনটাও প্লুরাল হবে। আর নো এনি সামের পরে সিঙ্গুলার নাউন প্লুরাল নাউন দুটোই লেখা যাবে, আপনার যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর নান এবং হুকে বলেছি সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যায়। এখন এগুলোর বিস্তারিত আমরা একটু দেখে দেখে প্রশ্ন সলভ করব। দেখেন প্রথমে এটাতে আসি, এই যে বাক্যটার মধ্যে দেখেন মেনি একা একা, বাক্যের সাবজেক্ট হচ্ছে মেনি, তাহলে মেনি বলতে অনেক না, প্লুরাল হবে, প্লুরাল যেহেতু এই জন্য আর লিখেছি। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। হ্যাঁ, এই যে মেনি কেও প্লুরাল ধরেছি, ফিউ কেও প্লুরাল ধরেছি, এই জন্য আর লিখেছি। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন। ঠিক আছে, যে অনেককে ডাকা হয় কিন্তু খুব অল্পই পছন্দ করা হয়, অল্পই গ্রহণ করা হয়, অল্প অল্প কিছুকে আসলে আমরা বাছাই করে নেই। এরপরে বলেছে দেখেন, মেনি অ্যাসপায়ার টু গ্রেটনেস বাট ফিউ অ্যাটেইন। এই যে দেখেন মেনি এখানে আছে না, মেনি আছে, মেনি কি প্লুরাল ধরেছে, এই জন্য ভার্বের সাথে আর অ্যাস দেইনি। ভাই প্লুরাল তো, প্লুরাল হলে ভার্বের সাথে অ্যাস বিয়াস হয় না। মেনি অ্যাসপায়ার টু গ্রেটনেস, সবাই আসলে বড় হতে চায়, বাট ফিউ অ্যাটেইন, কিন্তু খুব কম মানুষ অর্জন করতে পারে। এখানে ফিউ কেও প্লুরাল ধরেছে, এই জন্য আমরা এখানে কি করিনি, এখানে কিন্তু অ্যাস দেইনি, কারণ সিঙ্গুলার ধরলে অ্যাস দিতে পারতাম, যেহেতু প্লুরাল ধরেছি অ্যাস দেয়া যাবে না। দেখেন আপনি মাথায় রাখলে বুঝবেন, এই যে দেখেন সেভরাল আছে, বলেছে কি সেভরালকে প্লুরাল ধরতে হবে। এই যে অফ আছে, সো এই অংশ দেখে তো ভার্ব লিখবো না আমরা, কখন অফের পরে যেতে হবে গত ক্লাসে নোট করে দিয়েছি। উই কয়েকটা ক্ষেত্রে শুধু অফের পরে যাবেন, আর সব সময় অফের আগে। তো এখানে আমরা কি করছি, অফের আগে কি আছে দেখছি, যেহেতু সেভরাল আছে এটা থেকে ভার্ব হবে, সেভরালকে প্লুরাল ধরতে হয়, সুতরাং আমরা আর লিখেছি। হ্যাঁ, মেনি, মেনির পরে নাউন গোটস আর স্টে, এখন প্লুরাল, কারণ মেনিতে অনেকগুলোকে বোঝায়, এই জন্য একটা ছাগল না অনেকগুলো ছাগল, আমরা প্লুরাল করে দিয়েছি। মেনির পরে প্লুরাল নাউন, যে মেনি গোটস আর গ্রাজিং, যে অনেকগুলো ছাগল কি করছে, চষে বেড়াচ্ছে, তারা ঘাস খাচ্ছে। ঠিক আছে, আমাদের পরীক্ষাতে মেনি এ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে, এখানে কয়েকটি প্রশ্ন আছে, আপনারা 30 সেকেন্ডে একটু প্রশ্নগুলো সলভ করে ফেলেন। আমার মনে হয় কনসেপ্ট আপনাদের মাথায় একদম ঢুকেছে, পারার কথা। ওকে, দাগিয়ে ফেলেন। বিজয় পল, অনেক ধন্যবাদ ভাইয়া। চেষ্টা করি আপনাদের জন্য, অনেক পড়াশোনা করি, চেষ্টা করি আপনাদের কাছে বিষয়গুলোকে কত সহজ উপস্থাপনা করা যায়। হ্যাঁ, কারণ আমি একটা কথাই বলবো, বিশ্বাস করেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিকটা সত্যিকার অর্থ অনেক হার্ড, সত্যিকার, আপনারা বই পড়লে বুঝবেন। হ্যাঁ, যে আসলেই অনেক হার্ড, এটাকে মনে রাখা সো টাফ। অন্যান্য টপিক গুলোতে এমন হবে যে আপনাদেরকে আমি যেভাবে পড়াবো অনেক কিছুই আপনাকে মুখস্থ ছাড়াই মাথায় ঢুকে যাবে,
কিন্তু এখন যে সাবজেক্ট এগ্রিমেন্টের যে রুলগুলো এখন পড়াচ্ছি এগুলো হচ্ছে চর্চার ব্যাপার, একটু বোঝার ব্যাপার, ডিপলি একটু খেয়াল করতে হবে, নয়তো আপনি মনে রাখতে পারবেন না, ঠিক আছে? বাট এগুলো থেকে কিন্তু এনটিআরসি তে পরীক্ষায় কম প্রশ্ন আসে, এগুলো থেকে বেশি আসে অন্যান্য পরীক্ষাতে বেশি প্রশ্ন আসে। কিন্তু তবু আমি পড়িয়ে রাখছি, এখান থেকে আপনারা বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য একটা সাপোর্ট পাবেন। আর এনটিআরসির জন্য তো আমাদের হয়েছেই, কিন্তু একটু বেশি জেনে রাখি যেন রিস্ক ফ্রি থাকি, যেন আমাদের মার্ক কোনোভাবে না চলে, এই জন্য একটু বেশি কষ্ট দিচ্ছি। বাট এই জিনিসগুলো বুঝলে আপনারা ইংলিশ পড়া লেখার ক্ষেত্রে আপনাদের উপকার হবে। এই জন্য একটু কষ্ট হলেও একটু মানে পড়াশোনা করে নিয়ে ভালো, ঠিক আছে? একটু জেনে নেওয়া ভালো, ঠিক আছে? রূপা হোসেন, গাজীপুর কিন্তু আমারও বাড়ি, হ্যাঁ, ভালো, আপনি আমার জেলার মানুষ। ওকে, অনেকে আনসার লিখেছেন, আমরা তাহলে আনসারগুলো একটু দেখে নেই। দেখেন, প্রথমে যে বিষয়টা আমরা এখানে খেয়াল করব, মেনির পরে এ আছে, মেনির পরে এ আছে, দেখেন এ আছে, এ আছে মানেই হচ্ছে পরে সিঙ্গুলার নাউন নিতে হবে, সিঙ্গুলার নাউন নিব। তো এখানে মেনির পরে সিঙ্গুলার, দেখেন মেন কিন্তু প্লুরাল, ই থাকলে প্লুরাল, সো এটা বাদ, এখানে প্লুরাল এটাও বাদ, এখানে মেন সিঙ্গুলার, ঠিক আছে, এখানে মেন সিঙ্গুলার, ঠিক আছে। কিন্তু এখন দেখেন সিঙ্গুলার হলে তো হ্যাভ হওয়ার কথা না, সিঙ্গুলারের পরে তো হ্যাভ হয় না, সিঙ্গুলার পরে হ্যাজ হয়। আমরা শিখেছি হ্যাজ এর সাথে এস, এস মানে সিঙ্গুলার কে বোঝায়, সো আমাদের আনসার হবে ডি, ঠিক আছে? আমরা হ্যাভ নিতে পারবো না, আমাদেরকে এটা নিতে হবে। পরে মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্রাশ আনসিন, এখানে দেখেন ফ্লাওয়ার সিঙ্গুলার আছে, সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার ভার্ব হবে, তার আর দেওয়া যাবে না, ওয়ার দেওয়া যাবে না, ওয়াস দেয়া যায়, আর ইজ দেয়া যায়, দুটোই সিঙ্গুলারের সাথে বসে, দুটোই আমরা সিঙ্গুলারের সাথে আমরা দিতে পারি। এখন এখানে বলছে মেনি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন, তো এখানে বিষয়টা প্রেজেন্ট বোঝাচ্ছে বলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ইজ দিয়ে এখানে আনসারটা করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝেছেন। পরেরটা দেখেন, পরেরটাতে বলেছে মেনি এ ম্যান, এখানেও সিঙ্গুলার আছে, যেহেতু সিঙ্গুলার আছে এখানে অ্যাস হওয়ার কথা, অ্যাস নাই হবে না, আর দেয়া যাবে না, হ্যাভ দেয়া যাবে না, সো হ্যাস। আপনি বুঝলেই মজা, বুঝলেই মজা। মেনি স্টুডেন্ট ড্যাশ, এখানে স্টুডেন্ট সিঙ্গুলার আছে, তো এখানে অ্যাস হওয়ার কথা, অ্যাস নাই, এখানে অ্যাস আছে, এটা হতে পারে। এখানে ওয়েস্টিং তো হবেই না, কারণ ওখানে ভার্বের সাথে আইএনজি দেওয়ার সুযোগ নাই। আর এখানে আর ওয়েস্টিং, এখানে আমরা আনসার করতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে আনসারটা প্রেজেন্ট হবে। মেনি স্টুডেন্ট ওয়েস্ট হিজ অর হার টাইম ইন আইডলনেস, অনেক স্টুডেন্টই আছে অলসতায় তাদের সময় কি করে, নষ্ট করে। সো সব সময় করে তো, অভ্যাস, হ্যাবিট, হ্যাঁ, এটা হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা পড়েছিলাম টেন্সের ক্লাসে। মেনি স্টুডেন্ট, তো এখানে সিঙ্গুলার হবে, মেনি স্টুডেন্ট ফেলস, হ্যাঁ, ফেলস হবে, তাহলে মেনি স্টুডেন্ট ফেলস টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। অনেকে আছে যে প্রথমবারে আসলে যে ড্রাইভিং যেই পরীক্ষা হয় সেটা আসলে প্রথমবারে পাশ করতে পারে না, কয়েকবার লাগে অনেকের ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়গুলো, আপনাদের আশা করছি অনেকেরই হয়েছে, কোনো সমস্যা নেই আশা করি। ওকে, এরপর আসেন, এবার নানের ব্যাপারে আসি। নানের ব্যাপারে কি বলেছিলাম বলেন তো? নানের ব্যাপারে বলেছিলাম যে আহ, এইটাকে আমরা কি করতে পারবো, নানকে আমরা দুইটা জিনিসই ধরতে পারবো, নানকে আমরা সিঙ্গুলারও ধরতে পারি, প্লুরাল ধরতে পারি। এখন আপনাকে শুধু এইটা বলে দিলে সমস্যা, আপনি একটু বুঝে নেন যেন এমনিতে মনে থাকে। আমি বলেছি নানকে সিঙ্গুলারও ধরা যাবে, প্লুরালও ধরা যাবে। কেমন? যেমন দেখেন, এভরিওয়ান ইজ রেডি, প্রত্যেকেই প্রস্তুত আছে, আপনি বলছেন এভরিওয়ান ইজ রেডি। এখন যদি আপনি কথাটা এইভাবে বলেন যে এভরিওয়ান ইজ নট রেডি, প্রত্যেকেই প্রস্তুত না, আপনি এইভাবে বলতে পারেন, প্রত্যেকেই প্রস্তুত না। কিন্তু আপনি খেয়াল করেন তো, আমরা যখন কাউকে বলি যে, ধরেন অনেকে আছে ক্লাসের মধ্যে, আমরা বলছি সবাই প্রস্তুত, ঠিক আছে, কিন্তু সবাই প্রস্তুত না, আমরা এইভাবে বলি, আমরা বলি কেউ প্রস্তুত নাই, কেউ না, কেউ প্রস্তুত না। আমরা কিন্তু সবাই প্রস্তুত না কথাটা বলি না, নেগেটিভের সময় আমরা কেউ কথাটা ব্যবহার করি, কেউ প্রস্তুত না, কেউ রেডি না। আপনি নিজেই চিন্তা করেন তো, আপনি কি এইভাবে বলেন যে সবাই যাবে না, তখন আপনি কি বলেন? কেউ যাবে না। সবাই খাবে না এটা বলি না, কেউ খাবে না, আমরা কেউ দিয়ে কথাটা বলি। এই জন্য নেগেটিভ বাক্যর মধ্যে এভরিওয়ান ব্যবহার না করা ভালো, নেগেটিভ বাক্যের মধ্যে এভরিওয়ান না ব্যবহার করা ভালো। যেন ক্রস দিয়েছে যে এভরিওয়ান আমরা দিব না, কারণ এখানে কেউ কথাটা বলার জন্য নান ব্যবহার করতে হবে। এই জন্য আপনি যে কথাটা এভরিওয়ান ইজ নট রেডি না বলে আপনি নান ইজ রেডি বলাটা সবচেয়ে সুন্দর, যে কেউ রেডি না, কেউ প্রস্তুত না, এটা বলাটা সুন্দর। এখানে এভরিওয়ানটা সিঙ্গুলার ছিল বলে ইজ হয়েছে, সেই এভরিওয়ানের পরিবর্তে আমরা শুধু নান লিখে দিয়েছি, নান ইজ রেডি, ব্যাস হয়ে গেছে। তার মানে
এখানে নানকে সিঙ্গুলার ধরা হয়েছে কারণ এভরি ওয়ানটা সিঙ্গুলার ছিল। এভরি ওয়ানের পরিবর্তে আমরা নান লিখেছি, ওইটাও সিঙ্গুলার ছিল, এটাও সিঙ্গুলার। আবার এখানে দেখেন অল আর প্রেজেন্ট, সবাই উপস্থিত আছে। এখানে অল বলতে আমাদের সবাইকে বোঝাচ্ছে, আমরা সবাই প্লুরাল, অনেকজন প্লুরাল, এজন্য কিন্তু আর লিখেছে। এখন যদি বলি যে সবাই উপস্থিত না, এটা বলবো নাকি কেউ উপস্থিত না এটা বলবো? কোনটা বলবো? অবশ্যই কেউ উপস্থিত নাই এটি বলবো। সো এখানে অল এর পরিবর্তে আমরা নান ব্যবহার করবো। এই জন্য আমরা অল আর নট প্রেজেন্ট না বলে বলছি নান আর প্রেজেন্ট, যে কেউ উপস্থিত নাই, কেউ উপস্থিত নাই। ঠিক আছে, এখানে অলটা যেহেতু প্লুরাল ছিল, এখানে নানটাকে এর জন্য আমরা প্লুরাল হিসেবে নিয়েছি। তাহলে বুঝতে পারছেন যে একটা সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট থাকলে তা সেই বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমরা নান লিখতে পারি, তখন সিঙ্গুলার ধরি। আবার বাক্যের ভার্বটা প্লুরাল থাকলে তার পরিবর্তে যখন নান লিখি তখন নানটাকে প্লুরাল ধরি। তাহলে নানকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারবো, প্লুরাল হিসেবেও ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, দুইভাবেই আপনি পরীক্ষায় লিখতে পারবেন। এখন দেখেন এইভাবে যখন পরীক্ষা আসে, যেমন নান, এখানে অফ দ্য স্টুডেন্টস কি করব, আমরা অফের পরে কি আছে দেখবো না, শুধু নান দেখে বাক্যে ভার্ব লিখবো। আমি লিখেছি নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার, নান অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এ কার লিখেছি। এখন আমি যদি চাইতাম যে নান অফ দ্য স্টুডেন্টস হ্যাভ এ কার প্লুরাল করে যদি লিখতে পারতাম, পারতাম, প্লুরাল করেও লেখা যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো এখানে হ্যাজও হইতে পারে, হ্যাভও হইতে পারে, নানকে আমি সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরতে পারি। এই বিষয়টা শুধু মাথায় রাখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার খেয়াল করেন যে আমরা একটা ট্রিক্স এখান থেকে শিখে রাখবো, সেটি হচ্ছে যে প্লুরাল নাউন প্রোনাউনকে নির্দেশ করলে, ঠিক আছে, প্লুরাল নাউন প্রোনাউনকে নির্দেশ করলে একটা ব্যাপার ঘটে। সেটি কি একটু খেয়াল করেন তো। ধরেন বলা আছে নান আর হেল্পলেস, কেউ অসহায় নয়, বিকজ কারণ, দে ক্যান অলওয়েজ ট্রাই কারণ তারা সবসময় চেষ্টা করতে পারে, তারা সবসময় চেষ্টা করতে পারে। আপনি যদি এরকমের অনেকজনকে বোঝাতে চান, অনেকজনকে যদি বোঝাতে চান তখন কিন্তু আপনি এভাবে প্লুরাল ধরবেন। আর যদি আপনি একজনকে বোঝাতে চান, আপনি সিঙ্গুলার হিসেবে এটাকে সিঙ্গুলার ধরবেন। অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড, এই বাক্যটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই জায়গা থেকে বোঝার ব্যাপার আছে। সেটি হচ্ছে আমি এখানে অল দ্য টিকেটস হ্যাভ বিন সোল্ড, এখানে টিকেটস এর কথা বলছি, সব টিকিট বিক্রি হয়ে গেছে। দেয়ার আর নান লেফট, এখানে কোনোটাই অবশিষ্ট নাই, কোনোটাই আর বাকি নাই। এখন এই বাক্যগুলো নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কিন্তু এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে হবে। দেখেন অল টিকিটস, এখানে টিকিটস নিয়ে আমরা কথা বলছি, এই নান সব বিক্রি হয়েছে, নান বলতে কিন্তু এই টিকিটস কে বোঝাচ্ছে। তো যখন আপনারা দেখবেন যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে এরকম অনেক কিছু আছে, সেখানে একটা বিষয় নিয়ে কথা বলছি, সেই বিষয়টার জন্য আমরা কি করছি, পরবর্তীতে নান ব্যবহার করছি, তখন আপনাকে বুঝতে হবে যে নান দিয়ে আমরা আসলে, নান দিয়ে আসলে কাকে বোঝাচ্ছি। নান দিয়ে আমরা কাকে বোঝাচ্ছি, যে নাউনটাকে বোঝাচ্ছি সেই নাউনটাকে বাক্যে সিঙ্গুলার আসে হিসেবে আসে নাকি প্লুরাল হিসেবে আছে। যদি সিঙ্গুলার হিসেবে থাকে সিঙ্গুলার ধরবো, যদি প্লুরাল হিসেবে থাকে প্লুরাল ধরবো। এখানে নান বলতে টিকিটস কে বোঝায়, টিকিটস কি প্লুরাল আছে না, এই জন্য নানকেও আমরা কি করব, প্লুরাল ধরবো, নানকেও তখন আমরা প্লুরাল ধরবো। অর্থাৎ যখন বাক্যে কোনো হিন্টস নাই তখন নানকে সিঙ্গুলার প্লুরাল যে কোনো একটা ইচ্ছা ধরবো। কিন্তু বাক্যে যদি নাউন থাকে এবং সেই নাউনটাকে নাম দিয়ে আমরা বোঝাচ্ছি, তখন ওই নাউনটা যদি সিঙ্গুলার হয় নান সিঙ্গুলার, নাউনটা যদি প্লুরাল হয় নান প্লুরাল, তখন এই হিন্টসটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এখানে এই নানটা কিন্তু প্লুরাল ধরেছে বলে আর লিখেছে, মনে আছে দেয়ার এর পরের ভার্ব আমরা দেয়ার দেখে বসাই না, হেয়ার দেয়ার দেখে আমরা ভার্ব বসাই না, বসাই কি দেখে, পরে যে অবজেক্ট থাকে সেটা দেখে। নানকে যেহেতু প্লুরাল ধরা হয়েছে এজন্য আর লিখেছে, কিন্তু দেয়ার আর নান লেফট, আর কোনো টিকিট বাকি নাই। ঠিক আছে, সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে। উই টুক আ ফিউ ফটোগ্রাফস, আমরা কিছু ছবি তুলেছিলাম, বাট নান অফ দেম ওয়ার ভেরি গুড, কিন্তু তাদের কোনোটাই ভালো না। এখানে অফ দেম বাদ দেন, এই নান দেখে ভার্ব লিখেছে ওয়ার, কেন, কারণ নান দিয়ে এই ফটোগ্রাফসকে বোঝাচ্ছে। ফটোগ্রাফস কি প্লুরাল আছে, কোনো ছবি ভালো না, যেহেতু প্লুরাল নাউনকে বোঝাচ্ছে, এখন নানকে আমরা কি করব, প্লুরাল ধরবো। ওকে, তাহলে ক্লিয়ার হলো, নানকে আমি সিঙ্গুলার ধরতে পারি, নানকে প্লুরাল ধরতে পারি, কিন্তু বাক্যে যখন হিন্টস থাকবে, বাক্যে যখন হিন্টস দেওয়া থাকবে তখন এই হিন্টস দেখে আমি নানকে সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো, বুঝে আমি সেটাকে ধরে ফেলবো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, রেডেক্স শ্যামজা, এত বিজ্ঞাপন দিলে তো মুশকিল ভাইয়া, এইভাবে বই মানে পিডিএফ বিক্রি করলে কেউ কিনে? পিডিএফ দেখে তো ভাই চাকরির মানে প্রস্তুতি পসিবল না। হ্যাঁ,
যারা পিডিএফ মানে এরকম কিনে কিনে প্রস্তুতি নিবে তারা তো আসলে পড়তে পারবে না, সে মোবাইলে কম্পিউটারে কত তাকাই থাকবে। আমরা পিডিএফ দিয়ে প্রিপারেশন নিতে পারবো না ভাই, এগুলো না দেওয়ার জন্য অনুরোধ করছি। ওকে, আচ্ছা আচ্ছা, একজন বলেছেন যে ওয়ান্স মোর, আচ্ছা বুঝতে পেরেছেন আপু, আপনাকে অনেক ধন্যবাদ। এস জান্নাত আপু, আসলে কাঁচা বলে কিছু নাই আপু, পড়তে থাকেন, একটু কষ্ট করতে থাকেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাহমুদুল হক ভাই বলেছেন স্যার অপশনে হ্যাভ এ কার্ড, হ্যাজ এ কার্ড দুটাই থাকলে কি করব ভাই? দুটোই অপশনে দিবে না, যেহেতু এখানে দুটোই হয় আপনাকে অবশ্যই হচ্ছে এমন একটা হিন্টস দিবে, হয় আপনাকে এরকম একটা নাউন দিয়ে দিবে যে নাউনটা দেখে আপনি বুঝতে পারবেন নাউনটাকে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, হিন্টস দিবে আপনাকে, আন্দাজে দুইটা দিয়ে দিবেন। আর যদি দুইটাই দিয়ে দেয় আপনি সিঙ্গুলার ধরে নিয়েন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বাট যদি প্লুরাল ধরতে হয় আপনাকে এরকম হিন্টস দিবে, ঠিক আছে, অথবা যে কোনো একটা অপশনে দিবে, দুটোই একসাথে অপশনে আপনাকে দিবে না ইনশাল্লাহ। ওকে, জি ক্লিয়ার বলেছেন অনেকেই, থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আচ্ছা আসেন, এখন আসেন আমরা পরে আলোচনায় যাই। আমরা প্রশ্ন দেখি, যেমন এখানে একটা প্রশ্ন দেখেন, বলেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলেছে নান, এখানে নান অফ দ্য পেন আছে, নো ওয়ান অফ দ্য পেন আছে, নান অফ দ্য পেন্স আছে, নান অফ দ্য পেন্স আছে। এখন কোনটা আনসার হতে পারে? আপনারা একটু চিন্তা করেন তো, আনসার কোনটা হতে পারে? জি রবি আপু অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা এবার একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন আমরা এখানে যেটা দেখছি যে আমাদের এখানে কি কি আছে। প্রথম কথা হচ্ছে নান অফ দা পেন আছে, হ্যাঁ, নো ওয়ান অফ দা পেন আছে। নো ওয়ান কথাটিতে আসলে বলা যায় না, পেনের নো ওয়ান মানে কোনো ব্যক্তিকে বোঝায়, এটা দিয়ে নর্মালি হচ্ছে কোনো বস্তুকে বোঝায় না। তো আমরা নো ওয়ানটাকে নিতে পারবো না, এটা নিতে পারছি না। নান অফ দ্য পেন্স আছে, নান অফ দ্য পেন্স ড্যাশ ওয়েল, আর নান অফ দ্য পেন্স আছে। আচ্ছা একটু ভালো করে খেয়াল করেন, আমরা যদি একটু চিন্তা করি, প্রথম কথা হচ্ছে যে যদি এইটাকে আমরা সিঙ্গুলার ধরি তাহলে এখানে একটা এস আসবে, এখানে এস নাই, সুতরাং এটা ভুল। এখানে নান আছে, নানটাকে সিঙ্গুলার ধরলে এখানে এস আসবে, সো এইটা আমাদের রাইট আনসার হবে। এখানে নো ওয়ান আসলে কলমের ক্ষেত্রে নো ওয়ান বলা যায় না বলে এটা ভুল আছে। আর এখানে এখানে বলেছে নান অফ দ্য পেন রাইটস ওয়েল, আমরা এই পেনটার জন্য এটাকে রাইট আনসার নিতে পারছি না, কারণ আমি কিন্তু এখানে বলছি যে কলমগুলোর কোনোটিই ভালো না, কলমগুলোর কোনোটিই ভালো না। এক্ষেত্রে নানের পরে আমাদেরকে প্লুরাল নাউনটা নিতে হচ্ছে, কারণ নান অফ দ্য পেন্স রাইটস ওয়েল মানে কলমগুলোর কোনোটাই ভালো লেখায় ভালো নয়, কোনোটা দিয়ে ভালো লেখা হয় না। তো নানের পরে আমাদেরকে প্লুরাল নাউন দিতে হবে এই কারণে, কারণ আমরা যখন নানের পরে যখন কিছু একটা নাউন লিখছি, তার মানে এই নাউনের কয়েকটা জিনিসকে আমি বোঝাচ্ছি। যদি একটা কলমকে বোঝাতাম তাহলে তো আমার নান দরকার ছিল না, তাহলে তো শুধু বলতাম দা পেন্টস ডাজ নট রাইট ওয়েল, আমি এইভাবে বলতাম, ঠিক আছে। তো নানের পরে এখানে প্লুরাল নাউনই আমরা আমরা ব্যবহার করব, কারণ কলমগুলোর মধ্যে থেকে একটি কলম ভালো নয়, সো এই কারণে আমাদেরকে সি নাম্বারটাই আনসার হিসেবে নিতে হবে। আর পরেরটা দেখেন, পরেরটা বলছে যে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট। হ্যাঁ, নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, আপনারা একটু চেষ্টা করেন আপনারা করতে পারেন কিনা। আমরা এখানে যদি দেখি আমাদের এখানে হচ্ছে যে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস আছে, তো নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস যেহেতু আছে, এখানে এটা প্লুরাল আছে, এখানে নো ওয়ান, এটার জন্য এখানে হ্যাজ হতে পারে। নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এখানে হ্যাজ আছে, হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, নান অফ হিজ ফ্রেন্ডস আছে, আর নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ আছে। এখন একটু ভালোভাবে যদি খেয়াল করি আমরা, একটু দেখেন যে এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, যে তার বন্ধুদের কেউই নাস্তা খায়নি। এখানে নো ওয়ানকে আমরা সিঙ্গুলার ধরে এখানে ভার্ব লিখেছি, হিজ ফ্রেন্ডসটা এখানে প্লুরাল হিসেবে আছে, ওকে ঠিক আছে। নান অফ হিজ ফ্রেন্ডস, হ্যাঁ, তো এখানে নানকে আমরা সিঙ্গুলার ধরেছি, এটাও হ্যাজ হতে পারে, তাহলে নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, এইটাও রাইট হবে।
আর নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, এখানে নানটাকে আমরা প্লুরাল ধরতে পারি, তো প্লুরাল ধরার কারণে এটা হ্যাভ হতে পারে। তো এখানে আমাদের অপশনে দেখেন তিনটাই কিন্তু আমরা রাইট আনসার হিসেবে এখানে নিতে পারি, তিনটাই আমাদের রাইট আনসার হয়। কিন্তু এখানে এক অপশনে আছে এ এন্ড সি, এ এন্ড সি। এখন এ এন্ড সি যেহেতু অপশনে আছে, আমরা তিনটা বাক্য করে, এখানে প্রশ্নটাতে ভুল আছে মনে হচ্ছে, ঠিক আছে, এটা একটা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, প্রশ্নটাতে মেবি ভুল আছে, কারণ এখানে তিনটা বাক্যই রাইট হয়, ঠিক আছে, তিনটা বাক্যই আসলে রাইট হয়, এখানে তিনটা বাক্যই রাইট হবে, কোনো অসুবিধা না, আর কোনো ভুল আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের আসলে দুইটা আনসার করার সুযোগ আছে, আমরা দুইটা আনসার হিসেবে নিব, বা যদি এইটাকে এ প্লাস বি প্লাস সি যদি থাকতো, এ প্লাস বি প্লাস সি যদি অপশনে থাকতো তাহলে সবচেয়ে ভালো হইতো। যেহেতু সেটা যেহেতু নাই, দুইটাকে তো আনসার করতে পারছি, সুতরাং আমরা এই দুইটা আনসার করে দেব, বথ এ এন্ড সি দিয়ে দেব, ঠিক আছে, দুইটাই হইতে পারে। আশা করি বুঝেছেন আপনারা। প্রশ্নের মধ্যে অনেক সময় ছোটখাটো কিছু ভুল থাকে, এগুলোর সাথে মানিয়ে নিতে হবে। দেখেন অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, হ্যাঁ, এখন এই বুকস সবগুলো বই বিক্রি হয়ে গেছে, দে আর ড্যাশ লেফট, দে আর ড্যাশ লেফট, এখন আমাদেরকে এখানে লিখতে হবে, কি লিখতে হবে, দে আর একটা ভার্ব লাগবে, আর নান লাগবে, বুঝতে পারছি, ভার্ব লাগবে আর নান লাগবে। এখন এই বুকস বলতেই তো নাম দিয়ে বুঝাবে, তার মানে নানকে আমাদের এখানে প্লুরাল ধরতে হবে, তাই না? আমরা বলেছি যে যদি বাক্যে হিন্টস থাকে আমরা সেই হিন্টস অনুযায়ী নানটাকে ধরবো, কিন্তু বুকস প্লুরাল আছে, বইকে বুঝাচ্ছে, সেটা প্লুরাল, সুতরাং নান যদি প্লুরাল হয় তার আগে আর বসার কথা, সো এইটা আমাদের আনসার হবে। ইজ আমরা দিতে পারবো না, শুধু নান দিতে পারবো না, বাক্যে ভার্ব নাই, আর নট এনি আমরা দিতে পারবো না, তাহলে আনসার হবে কি আর নান। অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, দেয়ার আর নান লেফট, কোনোটাই আসলে বাকি নাই, সবগুলো বিক্রি হয়ে গেছে, সবগুলো বিক্রি হয়ে গেছে। আপনারা বুঝেছেন বলেন তো ভালোভাবে, কনফিউজড হলে বলবেন। ওকে, এরপর দেখেন আমরা পরেরটা দেখি, পরেরটাতে বলছে যে নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ আকার, এখানে ব্রেকেটটা হবে না, হ্যাঁ, নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ আকার, এখানে এই নান আছে, দেখেন নান আছে, এখন এই নানটাকে আমরা কি বলেছি, আমরা সিঙ্গুলারও ধরতে পারবো, আমরা কিন্তু প্লুরালও ধরতে পারবো, সিঙ্গুলারও ধরতে পারবো, আমরা প্লুরালও ধরতে পারবো, কিন্তু আমি বলেছি যখন এরকম দুইটাই থাকবে সিঙ্গুলার ধরবো, যখন দুইটাই থাকবে সিঙ্গুলার ধরবো, কারণ স্টুডেন্ট গুলোর মধ্যে থেকে কেউ না মানে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, আমরা এই কারণে সিঙ্গুলার হিসেবে ধরবো। তো যেহেতু সিঙ্গুলার হিসেবে ধরবো, এই ক্ষেত্রে আমাদের আনসার হবে হ্যাজ, আমরা হ্যাভটা নিব না এখানে। আবার হ্যাভ দুইটা অপশন আছে, দেখেন হ্যাভ হলে কিন্তু দুইটা অপশনই হতে পারতো, আবার এখানে ভার্বের শেষে এস নাই, মানে এইটাও প্লুরালের সাথে হয়, তো যদি এখানে নানকে তাহলে প্লুরাল হিসেবে নিত, তাহলে তিনটা প্রশ্নকেই কিন্তু মানে অপশনকে কিন্তু আমরা এখানে সেট করতে পারতাম। তো আমরা স্বাভাবিকভাবে যেটি করব, যদি আমরা দেখি যে দুটোই অপশনে আছে, আমরা সিঙ্গুলারটা নেব। এরপরে দেখেন নান হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, এই যে এখানে দে আছে, দে দিয়ে বুঝি নানকে তারা প্লুরাল ধরেছে, নানকে তারা কি করেছে, প্লুরাল ধরেছে, কারণ নানকে প্লুরাল ধরার কারণেই তো তারা ওখানে দে লিখেছে। তো এই কারণে আমরা কি করব, এখন নানকে আমরা প্লুরাল হিসেবে আর লিখবো, ইজ লিখতে পারবো না, ওয়ার লিখতে পারবো, কারণ এই পাশ যেহেতু প্রেজেন্ট আছে ক্যান, এই পাশটাও মানে মানে পাস্ট হবে না, প্রেজেন্ট হবে, আর ওয়াজ তো লেখাই যাবে না কারণ এটাকে প্লুরাল ধরা হচ্ছে, তাহলে হবে নান আর হেল্পলেস বিকজ দে ক্যান অলওয়েজ ট্রাই, ঠিক আছে। এটা আমরা এক্সাম্পলে দেখেছিলাম, আশা করব আপনারা একদম ক্লিয়ার আছেন। পরে আলোচনায় চলে যাব, একটু ট্রিকি ছিল, একটু ট্রিকি, বাট যদি আপনি একটু প্র্যাকটিস করেন এই জিনিসগুলো, ইনশাল্লাহ খুব কঠিন হবে না, আপনারা শীটটা নিয়ে সুন্দরভাবে এগুলো একটু দেখবেন, ঠিক আছে, দেখবেন এগুলো হয়ে গেছে ইনশাল্লাহ। ওখানে আচ্ছা একটু বড় করে দেখাবো না, বড় তো আর করা যাচ্ছে না আপু, এর চেয়ে বড় আর করা যাচ্ছে না। আচ্ছা এখন আসেন, আমরা দেখেছিলাম ইচ, এনি, তারপরে হচ্ছে ওয়ান, আইদার, নাইদার, এগুলোকে সবসময় সিঙ্গুলার ধরতে হবে, কথাটি আপনাদেরকে বলেছি। তো এদের পরে যদি অফ থাকে, আমরা তো জানি যে অফ থাকলে শুধু আগেরটা দেখে ভার্ব লিখবো, শুধু আগেরটা দেখবো, তো আগেরটা দেখে দেখে যদি আমি ভার্ব লিখি তাহলে তো সিঙ্গুলারই হবে, তাই না? সিঙ্গুলার হিসেবে আমাদের ভার্ব লিখতে হবে। এই অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, একটু খেয়াল করেন। যেমন দেখেন আমরা একটু আগে শিখেছিলাম ইচ এর পরে সিঙ্গুলার নাউন হবে ইচ মেম্বার, কিন্তু ইচ মেম্বারস লেখা যাবে না, ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি। হ্যাজ লিখেছি কেন, কারণ এই যে মেম্বারটা সিঙ্গুলার আছে তার জন্য আমরা এখানে হ্যাজ লিখেছি। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখেন এই যে ইচ আছে, এখানে অফ দ্য স্টুডেন্টস বাদ, ইচ দেখে ভার্ব লিখবো, তাহলে কি হবে, হ্যাজ হবে।
ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে অফ মাই ফ্রেন্ডস বাদ, ওয়ান দেখে ভার্ব লিখবো ইজ হয়েছে। নাইদারটাকে সিঙ্গুলার লিখতে হবে, নাইদারের পরেও আমরা কি লিখবো, ইজ লিখবো, ঠিক আছে, কারণ নাইদারটাও সিঙ্গুলার, অর্থাৎ এগুলো বাক্যে যেখানেই থাকবে সিঙ্গুলার ধরবো। এবং ওই যে অফের আগেরটা দেখে ভার্ব লিখি, সো যেহেতু এগুলো সব সিঙ্গুলার, আমরা কিন্তু কি করছি, আমরা বাক্যের ভার্বটা সিঙ্গুলার লিখছি। তবে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রম আছে কি, অনেক সময় দেখা যায় যে বাক্যের যে সাবজেক্ট আছে না, সাবজেক্টের পরে ইজ থাকে, সাবজেক্টের পরে যখন কোনো সাবজেক্টের পরে ইজ থাকবে তখন সাবজেক্টটা প্লুরাল হতে পারে, তখন প্লুরাল হতে পারে, এবং তখন এই ইজ এইটা বাক্যের আর সাবজেক্ট বা অ্যাজেটিভ হিসেবে কাজ করে না, এটি তখন বাক্যের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। বিষয়টা জটিল করার দরকার নাই, শুধু এতটুকু আমরা একটু জেনে রাখবো যে যখন কোনো একটা প্লুরাল নাউনের পরে ইজ থাকবে তখন আমরা এই প্লুরাল নাউনটা দেখে বাক্যে ভার্বটা লিখি। যেমন ইজ ওয়ার ইনফর্মড লাস্ট নাইট, গত রাতে সবাইকে কি করা হয়েছে, জানানো হয়েছে। আর ইজ বলে মানে প্রত্যেককেই জানানো হয়েছে। ইজ এখানে এই জানানো, ইনফর্ম যে করা হয়েছে এই বিষয়টাকে মডিফাই করছে, প্রত্যেককে যে আলাদা 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 করে জানিয়েছি এই বিষয়টা বোঝানো হচ্ছে। ভার্বের কাজটা কিভাবে হয়েছে সেটি বোঝাচ্ছে। ইজ এখানে একটা অ্যাড ভার্বের কাজ করছে, এটা অ্যাডজেক্টিভ নয়, এটা সাবজেক্টের সাথে এর কোনো রিলেশন নাই, ঠিক আছে। এই কারণে এটা অ্যাডভার্ব হয়ে যাওয়ার কারণে এইটার কোনো প্রভাব আর ভার্বের উপরে পড়ছে না। ওকে, এখন যারা এইভাবে বুঝবেন ভালো, যারা না বুঝতে পারবেন তারা শুধু মনে রাখবেন যে যদি প্লুরাল নাউনের পরে ইচ থাকে তখন ইচের আর কোনো ভ্যালু নাই, তখন এই প্লুরাল নাউনটা দেখে আমরা কি করব, বাক্যের ভার্বটা লিখবো। উই ইচ, উইর সাথে হ্যাভ হবে, হ্যাভ লিখেছি। দে ইচ, আর লিখেছি, দে এর সাথে আর হবে। দ্য স্টুডেন্টস ইচ, স্টুডেন্টস প্লুরাল আছে এজন্য ওয়্যার লিখেছি। দ্য স্টুডেন্টস ইচ ওয়্যার ক্রিটিসাইজড, ঠিক আছে। তাহলে প্লুরাল নাউনের পরে ইচ থাকলে ইচের কোনো ভ্যালু নাই, আমরা শুধু নাউনটা দেখে বাক্যে ভার্বটা লিখলে হয়ে যাবে। যেমন দেখেন এখানে বলেছে ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস ড্যাশ ফর মান্থস ইভেন ইয়ার্স। তো এখানে এই যে ইচ আছে সিঙ্গুলার ধরতে হবে, তো সিঙ্গুলার দেখে যদি ভার্ব লিখি এই অংশটা বাদ, এই অংশের কোনো ভ্যালু নাই। তাহলে ইচ দেখে যদি ভার্ব লিখি ইচের পরে হ্যাভ লেখা যাবে না, হ্যাজ লেখা যাবে, ওয়ার লেখা যাবে না, বিন তো লেখা যাবেই না, কারণ হঠাৎ করে বিন দিয়ে কোনো মানে বাক্যের ভার্ব হয় না, ঠিক আছে। তো আমাদের আনসার হবে কি, সি, হ্যাজ বিন ট্রেনিং। হ্যাঁ, ইচ অফ দ্য অলিম্পিক অ্যাথলেটস হ্যাজ বিন ট্রেনিং ফর মান্থস ইভেন ইয়ার, যে প্রত্যেক অলিম্পিকের অ্যাথলেটই কি করে, খেলোয়াড়ে কি করে, তারা মাসের পর মাস বা বছরের পর বছর ধরে তারা আসলে ট্রেনিং নেয়, হ্যাঁ, তারা ট্রেনিং করে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, দেখেন ওয়ান অফ মাই বেস্ট, এইটা যদি বাদ দিই এখানে ওয়ান দেখে বাক্যের ভার বসবে, এইটা না হয় বুঝলাম, কিন্তু ওয়ান থাকলে কিন্তু অফ মাই বেস্টের পর একটা প্লুরাল নাউন হয়, কারণ অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন। প্লুরাল নাউন কোনটা আছে এখানে, ফ্রেন্ড প্লুরাল না বাদ, ফ্রেন্ডস প্লুরাল আছে, হতে পারে ফ্রেন্ডস প্লুরাল আছে, কিন্তু পরের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। ওয়ানকে দেখে আমাকে ভার্ব লিখতে হবে, তাহলে ওয়ানকে দেখে ভার্ব লিখে তো আর লেখা যাবে না, সুতরাং আমাকে কি করতে হবে, এখানে আবার ফ্রেন্ডস সিঙ্গুলার আছে, এটা হবে না, সো আনসার হবে এইটা। এখানে ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন ফ্রেন্ডস, আর ওয়ানের জন্য ভার্ব হচ্ছে ইজ, এই জন্য হচ্ছে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং পিএইচডি টুডে, আজকে আমার বন্ধুদের মধ্যে একজন, আমার বন্ধুদের মধ্যে মানে আমার সবচেয়ে ভালো বন্ধুদের মধ্যে একজন আজকে কি করছে, পিএইচডি ডিগ্রি পাচ্ছে, আজকে পাচ্ছে। ওকে, আপনি বুঝে পড়লে সহজ হয়ে যাবে, বিষয়গুলো বুঝে পড়লে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর দেখেন পরেরটাতে বলছে যে এখানে নাইদার আছে, নাইদারকে কি করব, সিঙ্গুলার ধরবো, নাইদারকে সিঙ্গুলার ধরবো, তাহলে সিঙ্গুলার ধরলে এখানে আমি কি লিখতে পারি, বলছে নাইদার অফ দ্য স্টুডেন্টস ড্যাশ টার্নড ইন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার্স ইয়েট। হ্যাঁ, ইয়েট আছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এখানে ইয়েট থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পড়েছিলাম, তখন হচ্ছে হ্যাভ এর পরে ভার্ব থ্রি হয় অথবা হ্যাজ এর পরে ভার্ব থ্রি হয়, দুইটার যে কোনো একটা, হ্যাভ এর পরে ভার্ব থ্রি বা হ্যাজ এর পরে ভার্ব থ্রি। তো এখানে ভার্ব থ্রি আছে, এখন আমাদেরকে হ্যাজ অথবা হ্যাভ লিখতে হবে। তো নাইদারকে যেহেতু সিঙ্গুলার লিখতে হবে, সুতরাং সিঙ্গুলার হলে সিঙ্গুলার সাথে হ্যাজ বসবে, প্লুরাল তো আর বসে না, তো প্লুরাল হবে না। আর ওখানে ওয়াজ আর ইজ তো লেখাই যাচ্ছে না, কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলে আমাদেরকে হ্যাভ হ্যাজ দিয়ে লিখতে হবে, এজন্য হচ্ছে নাইদার অফ দ্য স্টুডেন্টস হ্যাজ টার্নড ইন দ্য টার্ম পেপারস টু দ্য টিচার্স ইয়েট, অর্থাৎ যে শিক্ষার্থীগুলো আছেন তাদের মধ্যে আসলে এখনো কেউই তাদের শিক্ষকের কাছে তাদের টার্ম পেপার এখনো জমা করেনি, ঠিক আছে। পরেরটা দেখেন, পরেরটা লাস্ট যে এখানে এমসিকিউ আছে, ইচ এর পরে ইজ দেখে সিঙ্গুলার ভার্ব লিখতে হবে, এখানে অ্যাটেন্ডেড পাস্ট আছে, রেগুলারলি থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে পাস্ট দেয়া যাবে না,
অ্যাটেন্ডিং ভার্বের সাথে আইএনজি দেওয়া যাবে না, আর যেহেতু এটা সিঙ্গুলার ভার্বের সাথে এস হবে, এখানে এস নাই, সো এটি দেওয়া যাবে না। সো আমাদের আনসার হচ্ছে বি, যে ইচ অফ দ্য গার্লস অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে ক্লাসে নিয়মিত কি করে অংশগ্রহণ করে, উপস্থিত থাকে। আপনাদের কি খারাপ লাগছে, মানে বুঝতে বেশি সমস্যা হচ্ছে? কষ্ট হলে জানাবেন, হ্যাঁ, আরো সহজ করে দেওয়ার চেষ্টা করব। জি, তামান্না শিকদার, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি এখন আসলেন? ওকে, অনেকে পেরেছেন, অনেক ধন্যবাদ। আমরা এর পরের কনসেপ্টটি দেখি, আর বেশি কষ্ট দিব না আপনাদের, অল্প কিছু কথা বলবো। দেখেন, আমরা তো শিখলাম যে ইচ এর পরে সিঙ্গুলার নাউন বসবে, এভরির পরে সিঙ্গুলার নাউন বসবে, এবং এগুলোকে আমরা সিঙ্গুলার ধরবো, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু বলেছিলাম আজকে নো এর পরে সিঙ্গুলার নাউনও বসতে পারে, নো এর পরে প্লুরাল নাউনও বসতে পারে, দুটোই। নো এর পরে যদি সিঙ্গুলার নাউন হয় তখন আপনি ওটাকে সিঙ্গুলার ধরবেন, নো এর পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে প্লুরাল ধরবেন, তাহলে হয়ে যাবে। ইচ এবং এভরির পরে কখনোই প্লুরাল নাউন বসবে না, কিন্তু নো এর পরে সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে, ঠিক আছে? এই কারণে যদি নো এর পরে দেখেন সিঙ্গুলার নাউন বসছে, সিঙ্গুলার ধরবেন, প্লুরাল নাউন বসলে প্লুরাল নাউন ধরবেন, তাহলে হয়ে যাবে। যেমন এখানে লিখেছি নো গোলস, গোল যেহেতু প্লুরাল আছে ওয়ার লিখেছি, নো গোলস ওয়ার স্কোরড ইন দ্য ফার্স্ট হাফ, প্রথমার্ধে কোনো গোলই হয় নাই। নো স্টুডেন্ট, এখানে সিঙ্গুলার হয়েছে এজন্য ওয়াজ লিখেছি, নো স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, কোন স্টুডেন্টই উপস্থিত ছিল না। তাহলে নো এর পরে সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার ধরবো, প্লুরাল থাকলে প্লুরাল ধরবো, শেষ। আরেকটা ব্যাপার খেয়াল করেন, ইচ দিয়ে অনেক সময় এরকম ভাবে দুইটা নাউন যুক্ত থাকবে এন্ড দিয়ে, ইচ বয় ইচ গার্ল এরকম থাকবে। তো অনেকের কাছে মনে হতে পারে যে একজন ছেলে একজন মেয়ে, তাহলে তো প্লুরাল ধরার কথা। কিন্তু আপনি খেয়াল করেন, আমি যখন বলছি প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি ছেলে এবং প্রত্যেকটি মেয়ে বলার মানে হচ্ছে প্রত্যেকটা ছেলে একজন একজন করে, প্রত্যেকটা মেয়ে একজন একজন করে। প্রত্যেকটা ছেলেও একজন একজন করে বোঝাচ্ছি, প্রত্যেকটা মেয়েকেও আমি একজন একজন করে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বোঝাচ্ছি। সো এরকম যদি কখনো হয় যে এরকম ইচ প্লাস নাউন আছে, এন্ড আছে, আবার ইচ প্লাস নাউন আছে, আবার ধরুন এভরি প্লাস এরকম আছে, এভরি প্লাস নাউন আছে, আবার এভরি প্লাস নাউন আছে, এগুলোকে সবগুলোকে সিঙ্গুলারে ধরতে হবে, আপনি প্লুরাল ধরতে পারবেন না। রিজনটা কি? মুখস্থ না, রিজনটা হচ্ছে প্রত্যেককেই আলাদা আলাদা করে বোঝায়, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝায়। এই জন্য আমরা লিখবো যেমন এভরি লিফ অ্যান্ড এভরি ফ্লাওয়ার, দেখেন সিঙ্গুলার ধরতে হবে। প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা ফুল, প্রত্যেকটা পাতাকেও আলাদা আলাদা করে বোঝাচ্ছি, প্রত্যেকটা ফুলকেও আমি আলাদা আলাদা করে বোঝাচ্ছি, এই জন্য সিঙ্গুলার ধরতে হবে। ইচ ডে অ্যান্ড ইচ আওয়ার, প্রত্যেকটা দিন এবং প্রত্যেক ঘন্টা সিঙ্গুলার ধরতে হবে। নো রিলেটিভ অ্যান্ড নো ফ্রেন্ড, কোনো আত্মীয় নাই, কোনো বন্ধুও নাই, প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝাচ্ছি, সিঙ্গুলার ধরবো। তো এইভাবে যখন এগুলো থাকবে, এভরি এবং ইচের পরে যখন থাকবে, আমরা এগুলোকে সবসময় কি করব? সিঙ্গুলার ধরবো। এখন দেখেন এই বাক্যটাতে আমরা ভার্বটা কিভাবে লিখেছি, আমরা লিখেছি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ প্যান। আচ্ছা, হ্যাজ এ প্যান লিখলে ভালো হয়। দেখেন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ প্যান, এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, অনেকে এই অ্যান্ড দেখে এটাকে প্লুরাল ধরতে চাইবে, কিন্তু ইচ ইচ থাকলে, এভরি এভরি থাকলে সিঙ্গুলার ধরতে হবে, এজন্য হ্যাজ লিখেছি। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ এ প্যান। ইচ ডে অ্যান্ড ইচ আওয়ার ব্রিংস ইটস ডিউটি, হ্যাঁ, প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা ঘন্টায় আমাদের দায়িত্ব নিয়ে আসে। সো ইচ ইচ আছে, সিঙ্গুলার ধরেছি। এভরি লিফ এভরি ফ্লাওয়ার প্রক্লেমস দ্য গ্লোরি অফ আল্লাহ, হ্যাঁ, প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ফুলই কি করে আল্লাহর যে মহিমা সেটা আসলে তারা প্রকাশ করে, দাবি করে, হ্যাঁ, সিঙ্গুলার ধরেছি, ঠিক আছে, সিঙ্গুলার ধরে অ্যাজ দিয়েছি। তো যখন এরকম ভাবে থাকবে সিঙ্গুলার ধরবেন। লাস্ট একটা কথা বলি, দুইটা যদি থাকে, এখানে একটা নাউন এখানে একটা নাউন, তো ইচ ইচ লিখবেন, এভরি এভরি লিখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তিনটা হয়, এভরি ম্যান, এভরি উমেন, এভরি চাইল্ড, তিনভাবে যদি এভরি ইচ আসে, তখন নিয়ম হচ্ছে একবার লিখতে হয়, তখন এই তিনবার এভরি এভরি লেখা যায় না, দুইবার পর্যন্ত লেখা যায়, তিনবারের সময় লেখা যায় না। তখন একবারে আপনি একটা এভরি লিখবেন, এভরি ম্যান, উইম্যান অ্যান্ড চাইল্ড, তখন আর এগুলোর সামনে আর এভরি লেখা যাবে না বা ইচ লেখা যাবে না, এটা একটা স্টাইল লেখা, সবগুলোর সামনে এভরি লেখা যায় না, সর্বোচ্চ দুইবার লেখা যাবে, তিনবার চারবার আর লেখা যাবে না। যদি তিনবার চারবার লেখার দরকার হয়, শুধু একবার আপনি কি করবেন, এভরি লিখে দিবেন, ইচ লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে এভরি একটা লেখা মানে সবগুলোর সাথে আছে, সবগুলোর সাথে আছে, ঠিক আছে? এই জন্য আমরা সিঙ্গুলার ধরে আমরা ইনশাল্লাহ সলভ করে ফেলবো।
এইবার আসেন, যদি কখনো এরকম হয় যে এভরি পরে একটা সিঙ্গুলার নাউন আছে, এভরির পরে সিঙ্গুলার নাউন আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু দেখা যায় এন্ড এর পরে আর এভরি দেয়নি, তখন একটা প্লুরাল কিছু দিয়ে দিয়েছে, যে টু অফ দ্য ডগস, দুইটা কুকুরের কথা বলেছে। টু কি প্লুরাল না? প্লুরাল। এভরি স্টুডেন্ট অ্যান্ড 5 অফ দ্য টিচার্স, 5জন শিক্ষক, হ্যাঁ 5জন শিক্ষক। এখন যখন এরকম ভাবে আপনি দেখবেন যে এভরির পরে আবার এরকম ভাবে প্লুরাল নাউন দেয়া হয়েছে, অন্য নাউন, এগুলো এভরি নাই, তখন আবার এই সাবজেক্টটিকে আপনাকে প্লুরাল ধরতে হবে। প্লুরাল ধরার কারণে কিন্তু আমরা এখানে ওয়্যার লিখেছি, এখানে আমরা হ্যাভ লিখেছি, ঠিক আছে? অর্থাৎ দুই পাশে এভরি এভরি থাকলে সিঙ্গুলার ধরবো, দুই পাশে ইচ ইচ থাকলে সিঙ্গুলার ধরবো, তিনবার চারবার থাকলে একবার এভরি একবার ইচ লিখবো। কিন্তু যদি এমন হয় এভরি আছে ইচ আছে, কিন্তু তাদের পরে আবার অন্য কোনো নাউন প্লুরাল হিসেবে দিয়েছে, যে টু, এই টু দেখে ভার্ব লিখতে হবে প্লুরাল, 5 দেখে ভার্ব লিখতে হবে হ্যাভ, যখন অন্য নাউন দিয়ে দিবে এভরি নাই ইচ নাই, তখন আমাদেরকে প্লুরাল ধরতে হবে। শুধু এভরি এভরি ইচ ইচ থাকলেই সিঙ্গুলার ধরা যাবে, নয়তো সিঙ্গুলার ধরা যাবে না। ওকে, সহজ করে দিলাম বিষয়টা। ওকে, নিতে পেরেছেন মাথায়? বলেন, কঠিন লাগলে বলেন, কঠিন লাগলে আমি আরেকবার রিপিট করব, যদি সমস্যা হয়, সমস্যা হলে আমি আরেকবার রিপিট করবো, আর যদি প্রবলেম না থাকে তাহলে আমরা প্র্যাকটিস করব। আপনারা যারা সব ক্লাসের লিঙ্ক পাচ্ছেন না, সব ক্লাসের ফ্রি ক্লাসের যদি লিঙ্ক আপনি না পান, আমাকে একটু এই পেজের একটু ইনবক্সে নক দিলে আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, যেখানে সবগুলো ক্লাস একসাথে সাজানো আছে। আমাকে নক দিবেন, হ্যাঁ? আচ্ছা, বশির আহমেদ ভাই অনেক ধন্যবাদ। আপনি হচ্ছে যে যখন ক্লাস করেন তখন হচ্ছে পাশাপাশি নোট করবেন, আমি কি কি কথাগুলো বলেছি, কেন বলেছি, কেন এরকম হয় বলেছি, এগুলো পাশে নোট করে করে একটু পড়লে, বা ক্লাসটা যদি একবার দুইবার একটু রিপিট করে আপনি পড়েন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওকে, জি মাহবুব ভাই অনেক ধন্যবাদ। মনে থাকে না, মনে না থাকার মানে কারণ হচ্ছে প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিস করলে এগুলো ঠিক হয়ে যাবে। ওকে, সজীব সরকার ভাই পরে দেখে নিবেন, আমাদের তো লাইভ আছে, হ্যাঁ সমস্যা নাই। তাহমিনা মিতা অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ। ওকে ঠিক আছে, জি জনি ভাই অনেক ধন্যবাদ। দেখেন, আমরা একটু প্র্যাকটিস করি। আমাদের এই যে বাক্যটা এখানে আছে, এখানে বলছে ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি, এখানে কিন্তু কোনো এন্ড নাই, কোনো এন্ড নাই, তার মানে এখানে এই অফের পরে যে অংশ আছে এটার আমাদের দেখার দরকার নাই। ইচ এর পরে কি সিঙ্গুলার নাউন বসে, সিঙ্গুলার আছে, সিঙ্গুলার নাউন দেখে আমরা সিঙ্গুলার ভার্ব দিব। সিঙ্গুলার ভার্ব কি কি আছে? হ্যাভ, প্লুরাল ভার্ব, এটা দেয়া যাবে না। আর প্লুরাল ভার্ব আর আর কি করা যাবে না, দেয়া যাবে না। এখন আমরা নিতে পারবো ইজ অথবা হ্যাজ, দুইটা নিতে পারবো। এখন মিনিংটা দেখি আমরা। ইচ মেম্বার অফ দ্য লার্জ ফ্যামিলি ড্যাশ হিজ ওন সেট অফ প্রপার্টিজ, অর্থাৎ প্রত্যেকটা সদস্যই তাদের যেই অংশটা আছে সম্পত্তি, সে অংশটা তারা পেয়েছে বা তাদের কাছে আছে। তো এই আছে অর্থে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাজ, তখন এখানে ইজ দেয়া যাবে না। কারণ যদি আমি বলি যে ইচ মেম্বার ইজ হিজ ওন সেট অফ প্রপার্টি, যে প্রত্যেকেই তার সম্পত্তি হয়ে গেছে, তাহলে তো আসলে হয় না। ঠিক আছে, সবাই তো আর সম্পত্তি হয়নি। ঠিক আছে, সবাই কি সম্পত্তি হয়েছে? সবাই সম্পত্তি হয়নি। সবার সম্পত্তি আছে, আছে অর্থে আমাদেরকে হ্যাজ দেখতে হবে। পরেরটা দেখেন, পরেরটা বলা হচ্ছে নো বয় অ্যান্ড নো গার্ল পারফর্ম আছে। দেখেন, নো বয় নো গার্ল যেহেতু সিঙ্গুলার সিঙ্গুলার আছে, তাহলে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ভার্বের সাথে অ্যাস থাকতে হবে। এখানে তো অ্যাস নেই, যেহেতু অ্যাস নেই এটি তাহলে ভুল আছে। নো বয় অ্যান্ড নো গার্ল পারফর্মস, এখানে অ্যাসটা দিয়েছে, সো এটি হতে পারে। বাকিগুলো দেখি, নো বয় অ্যান্ড নো গার্ল হ্যাভ দিয়েছে, সিঙ্গুলার সাথে তো হ্যাভ হয় না, সো এটিও ভুল। নো বয় অ্যান্ড নো গার্ল আর দিয়েছে, সো এটিও হবে না, ভুল। তাহলে আমাদের আনসার হচ্ছে বি। পরেরটা বলেছে কি দেখেন, পরেরটাতে বলছে এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড ড্যাশ দ্য ইফেক্টস অফ দ্য ফুয়েল শর্টেজ। তো এখানে কি আছে? এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড। দেখেন সবগুলোর আগেই কিন্তু এভরি, যখন তিনটা শব্দ থাকে সবগুলোর আগে তাহলে এভরি আছে আমি ধরে নিব। তার মানে সিঙ্গুলার হিসাবে আমাকে এখানে আনসার করতে হবে। কি ধরতে হবে? সিঙ্গুলার ধরতে হবে। তাহলে সিঙ্গুলার ধরলে এখানে বলা হচ্ছে যে এভরি ম্যান উইমেন অ্যান্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড, যে এই দ্বীপে মানে প্রত্যেকটা পুরুষ মহিলা এবং শিশু ড্যাশ দ্য ইফেক্টস অফ দ্য ফুয়েল শর্টেজ, তারা সবাই এই যে জ্বালানি সংকট এটার দ্বারা তারা প্রভাবিত হয়েছে, সবাই জ্বালানির
সংকট দ্বারা প্রভাবিত হয়েছে। তাহলে আমাকে সবগুলোর আগে যদি এভরি আছে সিঙ্গুলার ধরতে হবে। সাফারের সাথে এস নাই, সো এটি নিতে পারছি না, সিঙ্গুলার হলে এস আসতো। হ্যাভ আছে, নিতে পারবো না, ভুল। এখানে বলছে এ এন্ড সি, সি তো হবেই না, সো সি যেখানে আনসার আছে এটা আসলে ভুল, নেওয়া যাবে না। তো আনসার হবে হ্যাজ সাফার্ড, কারণ সিঙ্গুলার সাথে হ্যাজ বসে, হ্যাজ হিসেবে আমরা নিব। ইচ বয় এন্ড ইচ গার্ল, সিঙ্গুলার, হ্যাঁ দুই জায়গায় ইচ আছে, সিঙ্গুলার ধরতে হবে। তাহলে ড্রেস আছে, এখন দেখেন যদি সিঙ্গুলার হয়, এখানে বলছে ইচ বয় এন্ড ইচ গার্ল ড্যাশ উইথ এ নিউ ড্রেস, হ্যাঁ প্রত্যেকে কি করবে, প্রত্যেকেই নতুন জামা তারা পরে নাকি পরেছে, পরে না পড়েছে। এখন দেখেন আমরা যদি এটা চিন্তা করি, যেহেতু সিঙ্গুলার ধরতে হবে, এখানে ওয়ার দেয়া যাবে না, সিঙ্গুলার ধরলে তো ওয়ার দেয়া যাবে না, সিঙ্গুলার ধরলে এখানে হ্যাভ দেয়া যাবে না, হ্যাজ দিতে হবে। আর এখন দুইটা জিনিস আছে, একটা ওয়াজ ড্রেসড আছে আর একটা হচ্ছে ড্রেসেস আছে। দেখেন আমরা যদি বলি যে প্রত্যেকটা ছেলে বা মানে প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে নতুন জামা পরে, ড্রেসেস উইথ এ নিউ ড্রেস, ড্রেসেস উইথ এ নিউ ড্রেস আসলে এইভাবে বলা যায় না। এখানে মিনিংটা দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে নতুন জামা পরিয়ে দেয়া হয়েছিল, মানে নতুন জামা দিয়ে তাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে প্যাসিভ মিনিংটার জন্য আমরা এখানে ওয়াজ ড্রেসটাকে আমরা কি করছি, আমরা আনসার হিসেবে নিচ্ছি, ঠিক আছে, ওয়াজ ড্রেসটাকে আনসার হিসেবে নিচ্ছি। আর ড্রেসেস নিচ্ছি না কেন, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে নতুন জামা পরে না, পরেছিল, ঠিক আছে, এই কারণে আমরা এখানে পাঁচটা আনসার হিসেবে নিচ্ছি। আর পরেরটা বলছে যে এভরি লিফ এন্ড এভরি ফ্লাওয়ার, এটাকে সিঙ্গুলার ধরতে হবে। সো ড্যাশ ফলেন আছে, দেখেন এখানে ভার্ব 3 আছে, হ্যাঁ ভার্ব 3 আছে। আমরা জানি ভার্ব 3 থাকলে আমাদের কি নিতে হয়, ভার্ব 3 থাকলে কিন্তু আমাদেরকে হ্যাভ বা হ্যাজ নিতে হয়। সো আমাদেরকে হ্যাজ নিতে হবে, হ্যাভ তো প্লুরাল নেওয়া যাবে না। আর এখানে ওয়াজ মানে ইজ এবং ওয়াজ কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ এখানে প্যাসিভ মিনিং হচ্ছে না। ঝরে পড়ে গেছে বলতে নিজেরাই কাজটা করেছে, সো আমরা এখানে প্যাসিভে যেতে পারছি না, ঠিক আছে। এই হলো বিষয়। আমরা এখন দ্রুত কয়েকটি বিষয় দেখে আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে ফেলবো। আমাদের জটিল অংশগুলো আমরা শেষ করে ফেলেছি ইনশাল্লাহ, আশা করবো আপনাদের ঝামেলা নাই। আমরা একটু চেষ্টা করি এখন কিছু ছোটখাটো বিষয় আমরা দ্রুত দেখে নিব। ছোটখাটো বিষয় এগুলো জাস্ট হচ্ছে আপনারা একটু রিডিং পড়বেন বাসায়, তাহলে আপনাদের বিষয়গুলো কাজে আসবে। আমরা এর আগে নান পড়েছিলাম না, নানকে সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যায়, কেন ধরা যায় আমি কিন্তু দেখিয়েছিলাম। হুটাও সেম, আপনি সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরতে পারেন। এ ম্যান ইজ ওয়াকিং, একজন মানুষ মানে হাঁটছেন। আপনি যখন প্রশ্ন করতে যান কে হাঁটছেন, এই এ ম্যানের জন্য হু লিখলে এটা প্রশ্ন হয়ে যাবে, হু ইজ ওয়াকিং, কে হাঁটছে। এটা যেহেতু সিঙ্গুলার ছিল, হুও সিঙ্গুলার হয়ে গেল। দে আর প্লেইং, এখানে দেটা প্লুরাল, আপনি হু লিখে দিলেন, হু আর প্লেইং, কারা খেলছে। সো সাবজেক্ট সিঙ্গুলার হলে হুটাও সিঙ্গুলার, সাবজেক্টটা প্লুরাল হলে হুটাও প্লুরাল। আপনি এইভাবেই এগুলোকে চিন্তা করবেন। এখন যখন আমাকে শুধু হু লিখে দিবে, সেটাকে সিঙ্গুলার না প্লুরাল, শুধু হু লিখে দিলে, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে ফুল ভালোবাসে না, হু ডু নট লাভ ফ্লাওয়ার, কে ফুল ভালোবাসে না। আমি দুইটাই লিখতে পারি, আমি তো জানি না এই যখন আমাকে হু বলে দিল, শুধু হু বলেছে, এটা দেখে একজনকে বোঝাচ্ছে নাকি অনেকজনকে, আমি তো জানি না। তখন আমি ওই নানের মতো সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরতে পারবো, কোনো অসুবিধা নেই, দুটোই ধরা যাবে। হু লিভও লিখতে পারবেন, হু লিভসও লিখতে পারবেন, নানের মতো। আশা করব মনে থাকবে। এরপর দেখেন একটা ছোট্ট বিষয়, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো হচ্ছে যে নাউন গুলো গঠন করতে অনেকগুলো জিনিসের দরকার হয়। যেমন ফ্যামিলি বলতে হচ্ছে অনেকগুলো মানুষ লাগলে, মানে একসাথে হলে সেটা একটা ফ্যামিলি হয়, মিনিমাম 2 জন 3 জন এরকম হলে একটা ফ্যামিলি হয়। আবার টিম, একটা টিম কিন্তু একজনকে নিয়ে হয় না, 10 জন 12 জন 11 জন, আমরা দেখি ক্রিকেট টিম 11 জন নিয়ে হয়, ফুটবল টিম এরকম 11 জন নিয়ে হয়। অর্থাৎ যখন আমরা দেখবো কোনো কিছুকে অনেকগুলো জিনিস নিয়ে তৈরি হতে হয়, একটা লাইব্রেরি অনেকগুলো বই নিয়ে তৈরি হতে হয়, সেগুলোকে কালেকটিভ নাউন বলে। এই কালেকটিভ নাউন গুলোকে সিঙ্গুলার ধরতে হয়। যেমন মাই ফ্যামিলি হ্যাজ, বা এটাকে প্লুরাল ধরা যাবে না, মানে একটা পরিবার, পরিবার বলে একটা পরিবার, সিঙ্গুলার ধরতে হবে। আবার টিম, টিম একটা জিনিস, একটা টিম, ওইটা হইতে অনেকজন লাগে, বাট টিম বলতে তো একটা টিমকে বোঝায়, এই জন্য সিঙ্গুলার ধরে আমাদেরকে বাক্যে আনসার করতে হবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় এই কালেকটিভ নাউন গুলো দিয়ে ওই টিমকে ফ্যামিলিকে না বুঝিয়ে এদের যে মেম্বার আছে সেই মেম্বারদেরকে বোঝায়। মেম্বারদেরকে বোঝালে তখন আবার প্লুরাল ধরতে হয়, কারণ মেম্বার তো অনেকজন, তখন প্লুরাল ধরতে হবে। যেমন আওয়ার টিম ইজ দ্য বেস্ট, আমাদের দল সবচেয়ে ভালো, এখন টিমটাকে বোঝাচ্ছে, টিম সিঙ্গুলার ইজ লিখেছে,
কিন্তু এই দুইটা বাক্য খেয়াল করেন তো, লেখা আছে আওয়ার টিম আর ওয়ারিং দেয়ার নিউ জার্সিস। আমাদের আমাদের দল তাদের নতুন যে জামা আছে সে জামাগুলো পরছে, বা জার্সি পরছে, বা ট্রাউজার পরছে। এখানে কিন্তু মূল বিষয়টা হচ্ছে, এখানে আমাদের দল কি কোনো সময় ট্রাউজার বা জার্সি পরতে পারে? দলের পক্ষে কিছু পরা পসিবল না। যখন আমি বাকি মিনিং দেখছি যে জার্সি পড়ছে, তার মানে তো এটা আমার টিম পড়ছে না, টিমের সদস্যরা পড়ছে। ওই মিনিং দেখে আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে টিমকে বোঝাচ্ছে না, সদস্যদের বোঝাচ্ছে। আর যখনই দেখবেন এরকম ভাবে সদস্যকে বোঝাচ্ছে, তখন প্লুরাল ধরে আর লিখতে হবে, আওয়ার টিম আর ওয়ারিং দেয়ার নিউ জার্সিস। সেম ওয়েতে বলছে দ্য ফ্যামিলি হ্যাভ এ হিস্টরি অফ মেন্টাল ডিসঅর্ডার। দেখেন, ফ্যামিলির কি কখনো মেন্টাল ডিসঅর্ডার হইতে পারে? ফ্যামিলি কি পাগল হয়ে যেতে পারে? পারে না তো, ফ্যামিলির সদস্যরা পারে। সো এখানে ফ্যামিলি বলতে আসলে ফ্যামিলিকে বোঝাচ্ছে না, তার সদস্যদের বোঝাচ্ছে, তাদের মাথায় সমস্যা আছে। এই জন্য ফ্যামিলিকে প্লুরাল ধরতে হবে। একটু ট্রিকি আছে, বাট প্র্যাকটিস করলে বাক্যগুলো বারবার দেখলে আপনার মাথায় থাকবে। ওকে, তাহলে আমরা শিখলাম যে যদি আমরা দেখি যে শুধুমাত্র কি বোঝাচ্ছে, শুধুমাত্র যদি আমরা দেখি যে আমাদের সেই কালেক্টিভ নাউনটাকে বোঝায় সিঙ্গুলার ধরবো, আর যদি তার সদস্যদের বোঝায় আমরা প্লুরাল ধরবো, তাহলেই হয়ে যাবে। প্যান্টস, জিন্স, ট্রাউজার্স। দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যে ধরেন মোজা পরি, মোজা কি আমরা একটা পরি নাকি দুইটা পরি? আমরা যে প্যান্ট পরি, প্যান্ট কি আমরা দুই পায়ে পরি না এক পায়ে একটা পরি, আরেক পায়ে আরেকটা পরি? মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, এক পায়ে যেটা পরি এটা একটা প্যান্ট, আরেক পায়ে যেটা পরি সেটা আরেকটা প্যান্ট, দুইটা প্যান্ট। এই দুইটা প্যান্ট অর্থাৎ আমরা দুই পায়ে পরি, দুইটা মোজা আমরা দুই পায়ে পরি, ঠিক আছে? এখন এই যে দুই পায়ে পরি, দুই হাতে পরি, বা আমরা এরকমের যে বিষয়গুলো আছে যেমন জিন্স, হ্যাঁ, এই জিনিসগুলোকে আমরা মনে রাখবো যে দুইটা অংশ থাকে, এদের দুইটা অংশ থাকে। দুই পায়ে পরার জন্য দুইটা মোজা আপনি পরেন, প্যান্ট পরতে গেলে দুই পায়ে আপনাকে সেটা ঢুকাতে হয়। যে জিনিসগুলো এরকম দুইটা দুইটা অংশ থাকে সেগুলোকে আমাদের সবসময় প্লুরাল ধরতে হবে। হ্যাঁ, লিখে দিয়ে, যে নাউনগুলোর দুটো অংশ থাকে তাদেরকে প্লুরাল ধরতে হবে। আপনি কখনো দেখবেন না লেখা আছে প্যান্টস, প্যান্ট দেখবেন লেখা থাকে প্যান্টস, জিন না ভাই জিন্স লেখা থাকে, ট্রাউজার না ট্রাউজার্স লেখা থাকে। কেন? কারণ এগুলো প্রত্যেকটা দুইটা করে অংশ থাকে, দুইটা করে অংশ থাকে বলে এদেরকে প্লুরাল ধরতে হয়। এই জন্য আমরা প্লুরাল ধরে বাকি আমরা এগুলোকে আনসার করব। এই জন্য দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার, এখানে প্যান্ট গুলো না, প্যান্টটি, মানে মিনিং এর ক্ষেত্রে আমরা একটাই বলবো যে প্যান্টটি ড্রয়ারের মধ্যে আছে, প্যান্ট গুলো ড্রয়ারের মধ্যে আছে, এইভাবে বলবো না বাংলায়। বাট ইংলিশে এদেরকে প্লুরাল হিসেবে সবসময় কি করতে হবে? কাউন্ট করতে হবে। দুইটা অংশ থাকার কারণে দুইটা প্লুরাল। ওকে, আশা করি বুঝাচ্ছেন। দা শক্স, দুইটা মোজা, হ্যাঁ, এজন্য আর। দা সিজার্স মানে কাঁচি, কাঁচির কয়টা অংশ বলেন? একটা দিয়ে আপনি কাটতে পারবেন? কাঁচির মধ্যে বা কেচির মধ্যে দুইটা লাগবে, তারপর আপনি কাটতে পারবেন, তাহলে দুইটা অংশ না, তাহলে প্লুরাল ধরতে হবে। ঠিক আছে, দুইটা অংশ হলেই আমরা কি করব? প্লুরাল ধরবো। ওকে, দেখেন বুঝে পড়লে মাথায় থাকবে, ঠিক আছে, যদি বুঝে পড়েন মাথায় থাকবে। পেয়ার শব্দটা নিয়ে কথা বলতে হবে। পেয়ার, পেয়ার মানে কি? জোড়া। আমরা জোড়ায় জোড়ায় বহু কিছু কিনি, আমরা জোড়ায় জোড়ায় বহু কিছু কিনি, ঠিক আছে, জোড়ায় জোড়ায় অনেক কিছু আমরা কিনি। আর বেশি কষ্ট দিব না কিন্তু, হ্যাঁ, অল্প একটু, আর তিনটা কনসেপ্ট নিয়ে কথা বললে ইনশাআল্লাহ শেষ। ওকে, মনোযোগ দিন, আমি কি বলছি, এই অংশটা গুরুত্বপূর্ণ। পেয়ার জিনিসটা নিয়ে আমরা অনেকে কনফিউজড হই, শুধুমাত্র এটা যে আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য এরকম না, আমরা নিজেরও ব্যক্তিগতভাবে অনেক সময় কিন্তু এটা দিয়ে কথা বলতে যে এক জোড়া, হ্যাঁ, এই জোড়া কথাটা কিভাবে বলতে হবে ভালোভাবে বুঝেন। দেখেন, আমরা দেখেছিলাম না ফিশ এবং ফ্রুট, এটাই সিঙ্গুলার এটাই প্লুরাল দেখেছিলাম। ফিশ শব্দটাই সিঙ্গুলার, ফিশ শব্দটাই প্লুরাল, আমরা কিন্তু ওই দিন দেখেছিলাম। সেম ওয়েতে আমাদের যেই ট্রেডিশনাল ইংলিশ গ্রামার, অনেক পুরনো আমল থেকে যে ইংলিশ গ্রামারটা পড়া হচ্ছে, সেই সময়টাতে দেখা গেছে পেয়ার শব্দটাকে ওই ফিশ এবং ফ্রুটের মতো সিঙ্গুলার এবং প্লুরাল দুটো হিসেবেই ধরা হয়, দুটো হিসেবেই ধরা হয়। কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারে এখন এই আধুনিক যুগে এসে দেখা যায় পেয়ারকে সিঙ্গুলার আর পেয়ার্সকে প্লুরাল ধরা হয়, পেয়ার্সকে প্লুরাল ধরা হয়। কিন্তু এক এক বইতে এক এক ভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। কোনো বইতে বলেছে হ্যাঁ পেয়ার সিঙ্গুলার পেয়ার্স প্লুরাল, কোনো বইয়ে বলেছে না পেয়ারই সিঙ্গুলার পেয়ারই প্লুরাল, প্লুরাল দুটাই বলেছে। তার মানে দুইটাই হবে, আমরা পেয়ারকে সিঙ্গুলারও ধরতে পারবো প্লুরালও ধরতে পারবো। আর পেয়ার্স তো যেহেতু এস আছে এটা অবশ্যই প্লুরাল, এটা অবশ্যই প্লুরাল। বাট পেয়ারকে আমরা সিঙ্গুলার তো ধরবোই, চাইলে এটাকে প্লুরালও ধরতে পারবো। ঠিক আছে, তাহলে এখন একটু সমস্যা হয়ে গেল যে তাহলে কখন আমরা সিঙ্গুলার ধরবো আর কখন আমরা তাহলে প্লুরাল ধরবো, সমস্যা হয়ে গেল।
তাহলে এখানে একটু গোছায় নেওয়া দরকার আছে, গোছায় নেব। গোছাবো কিভাবে দেখেন, গোছানোর একটা ওয়ে হচ্ছে আমরা দেখব যে এই পেয়ারের আগে কি আছে। এই পেয়ারের আগে যেগুলো ডিটারমিনার গুলো থাকবে, দেখেন এ দিয়ে কয়টা বোঝায়, একটা বোঝায় না, যদি একটা বোঝায় তাহলে পেয়ারকে আমরা কি করব, সিঙ্গুলার ধরবো, অর্থাৎ এটার আগে কি আছে এটা দেখে আমরা সিঙ্গুলার ধরবো। দি আছে, দেখেন দিয়ের আলোচনাটা আমি একটু পরে করতেছি, দিয়ের আলোচনাটা আমি একটু পরে করি, এটা একটু রাখি আপাতত। পরেরটা দেখেন, দেখেন দিস বলতে একটা জিনিসকে বোঝায়, আমরা জানি দিসের পরে এবং দ্যাটের পরে যে নাউন বসে সেই নাউনটি হচ্ছে সিঙ্গুলার হয়, দিস এবং দ্যাটের পরে নাউনটা সিঙ্গুলার হয়। আর আরেকটা হচ্ছে দিস এবং হচ্ছে দোজ, এই দুইটার পরে নাউন সবসময় কি হয়, প্লুরাল হয়। হ্যাঁ, আপনি লিখতে পারবেন দিস বুক লিখতে পারবেন, কিন্তু আপনি কিন্তু দিস বুক লিখতে পারবেন না, আপনাকে বুকস লিখতে হবে। এদের পরে প্লুরাল হয়, এদের পরে সিঙ্গুলার হয়। তো দিস দিয়ে যেহেতু সিঙ্গুলার বোঝায়, তাহলে আমরা পেয়ারকেও এখন কি করব, সিঙ্গুলার ধরবো। দিস দিয়ে যেহেতু সিঙ্গুলার বোঝায়, পেয়ারটাকে সিঙ্গুলার ধরবো, সব সিঙ্গুলার। এখন এই অফের পরে কি আছে এটা দেখে তো আমরা ভার্ব লিখি না, এটা তো আমাদের বাদ। তাহলে যেহেতু এইটা সিঙ্গুলার এজন্য ইজ লিখেছি, যেহেতু এইটা সিঙ্গুলার আমরা ইজ লিখেছি, যেহেতু এইটা সিঙ্গুলার আমরা কি করেছি, ইজ লিখেছি, সিঙ্গুলার ইজ লিখেছি। অর্থাৎ যখন সিঙ্গুলার ডিটারমিনার থাকবে তখন আমরা সিঙ্গুলার ধরে আমরা সিঙ্গুলার ভার্ব লিখবো। সেম ওয়েতে দিস এবং দোজের পরে কি বসে, প্লুরাল নাউন বসে। তাহলে যখন লেখা আছে দিস বার্ডস, আমরা বুঝতে পারছি বার্ডস প্লুরাল, দিসের পরে প্লুরাল মানে প্লুরাল হয়, আর লিখেছি। দিস পেয়ার আছে, এখন এই দিসের পরে আমরা জানি কি হয়, প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন হয়। দিসের পরে যেহেতু পেয়ার আছে, এখানে এস নাই, কিন্তু যেহেতু দিস আছে তার মানে পেয়ারটা প্লুরাল আছে। তো যেহেতু প্লুরাল আছে, অফ শক্স বাদ পেয়ার অনুযায়ী আমরা কি করবো, আর লিখবো। তাহলে আগে যে ডিটারমিনার থাকবে আমরা সেই ডিটারমিনার দেখে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারবো যে আমাদের কি পেয়ারটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সিঙ্গুলার না প্লুরাল। এই ট্রিক্সটা শুধুমাত্র মাথায় রাখলে আপনি এই ধরনের প্রশ্নের আনসার করতে পারবেন। আর এখানে একটা ব্যাপার খেয়াল করেন, যখন পেয়ারের আগে দি থাকে, যখন পেয়ারের আগে দি থাকে আপনি সেদিকে সিঙ্গুলার প্লুরাল দুটো ধরেই আপনি আনসার করতে পারবেন, এটা আপনার ইচ্ছা, দুটো ধরে আপনি আনসার করবেন, করতে পারবেন। তবে একটা ট্রিক্স বলে যে এটা একটা নোট করবেন, হ্যাঁ, এটার সামনে স্টার, নোটটা হচ্ছে এখন পর্যন্ত দি প্লাস পেয়ার যতবার ছিল ততবার এটাকে সিঙ্গুলার ধরে পরীক্ষায় আনসার হিসেবে নেওয়া হয়েছে। দি প্লাস পেয়ার যতবার এসেছে পরীক্ষাতে এখন পর্যন্ত প্রত্যেকবার এটাকে সিঙ্গুলার হিসেবে ধরে নেওয়া হয়েছে। এই জন্য আমরা যেটা করব, দি প্লাস পেয়ার থেকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরার চেষ্টা করব। বাট প্লুরালও কিন্তু হতে পারে, আমি বলেছি যদি দেখেন অপশনে সিঙ্গুলার নাই প্লুরাল আনসার করবেন, বাট যদি সিঙ্গুলার থাকে আমরা সিঙ্গুলারটা দিয়ে আমরা আনসার করব। যেমন এখানে তিনটা প্রিভিয়াস এর কোশ্চেন আছে, দেখেন দা পেয়ার, এখানে অফ সিজার বাদ দেন, দা পেয়ার অফ প্যান্টস বাদ দেন, দা পেয়ার অফ শুজ বাদ দেন। দেখেন এই যে দা পেয়ারকে সিঙ্গুলার ধরে তারা ইজ লিখেছে, দা পেয়ারকে সিঙ্গুলার ধরে ইজ লিখেছে, দা পেয়ারকে সিঙ্গুলার ধরে তারা ইজ লিখেছে। ওকে, তাহলে আমরা শিখে গেলাম ডিটারমিনার দেখে সিদ্ধান্ত নিব পেয়ার সিঙ্গুলার না প্লুরাল। আর ডি প্লাস যদি পেয়ার থাকে আমরা সবসময় সিঙ্গুলার লিখবো, আর ডি যদি পেয়ার্স থাকে প্লুরাল থাকে তাহলে তো প্লুরাল আছেই, ওটাকে প্লুরাল ধরবো, ওইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। ঠিক আছে, একদম। আশা করি বুঝেছেন। দেখেন পরীক্ষা যে প্রশ্ন আসছে এই পর্যন্ত কি বলেছে, যে এখানে বলেছে যে এ পেয়ার অফ ড্যাশ, আমরা যে তিনটা প্রশ্ন দেখলাম অফ সিজার্স বাদ দেন, সিঙ্গুলার ধরতে হবে, তাহলে আনসার কি হবে, ইজ হবে। দা পেয়ার ইজ ডাল, হ্যাঁ। তারপরে এখানে আছে পেয়ার অফ প্যান্টস বাদ দেন, এ পেয়ার আছে সিঙ্গুলার ধরলে তাহলে কি হবে, ইজ হবে, ইজ ইন দা ড্রয়ার, হ্যাঁ। তারপরে হচ্ছে ড্যাশ, এখানে আমাদেরকে দেখেন পেয়ার এখানে সিঙ্গুলার আছে, দিস পেয়ার অফ শুকস ড্যাশ, দিস পেয়ার, দিসের পরে প্লুরাল বসে, দিসের পরে প্লুরাল বসে, দিসের পরে হচ্ছে সিঙ্গুলার বসে। এখন আমরা দেখি যে দিস যদি এখানে আমরা লিখি, দিস শক্স যদি আমরা লিখতে চাই বা দিস পেয়ার যদি আমরা লিখতে চাই, যে লিখতে চাই তাহলে এটাকে আমাদের প্লুরাল ধরতে হবে। আর একটু ভালোভাবে খেয়াল করেন, এখানে আমাদের যে অপশনগুলো আছে আমরা যদি শেষের অপশনটা নিয়ে আগে কথা বলি, যদি আমরা এখানে দিস দেই, দিস পেয়ার, দিস দিয়ে কি বোঝায়, দিস দিয়ে এই দিস দিয়ে সিঙ্গুলার বোঝায় না, তাহলে পরের ভার্বটা কিন্তু ইজ হওয়ার কথা, ইজ হওয়ার কথা, তো যেহেতু না এটা আনসার হচ্ছে না। এইবার যদি আমরা দিস ধরি, যদি এখানে দিস দেই তাহলে এটা প্লুরাল, প্লুরাল হলে পরে কিন্তু ইজ না, পরে কিন্তু আর হওয়ার কথা, সো এইটা আমাদের আনসার হিসেবে হচ্ছে না। আর এখানে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে দেখেন
এখানে যদি দিস দেই তাহলে পরে ইজ হবে, এটা রাইট হয়। দিস যদি দিই এটার প্লুরাল হিসেবে এখানে আর হয়, দুটো রাইট হয়। যখন দুটোই অপশনে থাকবে আমরা সিঙ্গুলারটা নিব, যখন দুটোই অপশনে থাকবে আমরা সিঙ্গুলার নেব। এই জন্য আমরা কি করছি, দিস ইজ আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, আশা করি বুঝেছেন। এটি একটু দেখেন, এ ফিউ, এ ফিউ এর পরে সবসময় প্লুরাল নাউন হয়। এ ফিউ এর পরে প্লুরাল নাউন, এ ফিউ স্টুডেন্টস অফ আওয়ার ক্লাস হ্যাভ ওন প্রাইজেস। ঠিক আছে, এ ফিউর মানে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আমাদের ক্লাসের, সে কি করেছে, প্রাইজ জিতেছে। আমরা এ ফিউর পরে সবসময় এরকম প্লুরাল নাউন দেখি। তবে মনে রাখবেন এ ফিউ এর সিনোনিম হচ্ছে ওয়ান অর টু অথবা ওয়ান অর মোর। অনেক সময় বাক্যে এ ফিউ এর পরিবর্তে ওয়ান অর টু এবং ওয়ান অর মোর লেখা যায়। এ ফিউ এর পরে যেহেতু প্লুরাল নাউন, সুতরাং এদের পরে আমরা কি করব, প্লুরাল নাউন দিব। যেমন দেখেন এখানে এ ফিউ এর জন্য ওয়ান অর মোর, ওয়ান অর টু অথবা ওয়ান অর মোর, আপনি যেটা ইচ্ছা লিখতে পারেন। এ ফিউ পিপল ওয়ার কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট যদি লিখেন হবে, যে বললো ওয়ান অর টু পিপল ওয়ার কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট তবুও হবে, যদি ওয়ান অর মোর পিপল ওয়ার কিলড ইন দ্য অ্যাক্সিডেন্ট বলেন তবুও হবে, একই কথা। ঠিক আছে, অর্থাৎ এ ফিউ এর পরিবর্তে আপনি ওয়ান অর টু অথবা ওয়ান অর মোর লিখতে পারেন। এ ফিউর পরে যেমন প্লুরাল নাউন, এদের পরেও কি দিবেন, প্লুরাল নাউন দিবেন। শুধু এই কনসেপ্টটুকু মনে রাখলে হয়ে যাবে। দেখেন বোথকে সবসময় প্লুরাল ধরতে হবে, বোথ সবসময় প্লুরাল হবে। যেমন বোথ আর গুড, বোথ মানে উভয়টি, উভয়টি মানে দুইটা। ঠিক আছে, দুইটা, দুইটা মানে প্লুরাল। তো এই বোথকে সবসময় প্লুরাল ধরতে, বোথ আর গুড। যেমন বোথ অফ দ্য উইমেন, অফ দ্য উইমেন বাদ দেন, বোথের জন্য আর লিখতে হবে, বোথ অফ দ্য উইমেন আর আমেরিকান। ঠিক আছে, এই যে এখানে প্রশ্ন আসছে বোথ অফ দ্য মাইস ড্যাশ আন্ডারফেড, এখানে আমরা কি করব, বোথকে প্লুরাল ধরবো, প্লুরাল ধরে ভার্ব দিব। তো ইজ হবে না, আর লেখা যেতে পারে, ওয়াজ হবে না, আর উইল হবে না, কারণ উইলের পরে একটা ভার্ব লাগে, এখন উইলের পরে কোনো ভার্ব নাই, সো এটিও আমরা লিখতে পারছি না। তাহলে আমাদের আনসার হবে শুধুমাত্র আর, হ্যাঁ, বোথ দ্য মাইস আর আন্ডারফেড। আপনারা আছেন আমার সাথে? আজকে অনেক রাত হয়ে গেল ক্লাসটি শেষ করতে। লাস্ট কনসেপ্ট, এটা দেখলেই শেষ। হ্যাঁ, লাস্ট, আজকের সাবজেক্ট এগ্রিমেন্টের একদম লাস্ট। আমি শুধু একটা কথা বলে দেব, এই এই ফাঁকে আমি শুধু একটা কথা বলে দেই। আমি সাবজেক্ট এগ্রিমেন্টের চাইলে আরো একটা ক্লাস নিতে পারতাম, আরো একটা ক্লাস নেওয়ার মতো কিছু কন্টেন্ট ছিল, কিন্তু ওগুলো আসলে শুধুমাত্র ব্যাংকের পরীক্ষা, বিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। এনটিআরসি প্রাইমারির জন্য যতটুকু পড়িয়েছি, মানে মানে মোর দেন এনাফ, যতটুকু পড়িয়েছি হয়েও আর অনেক কিছু বেশি পড়িয়ে ফেলেছি, অনেক কিছু বেশি পড়িয়ে ফেলেছি। সো আপনারা যারা বেশি দুর্বল, বেশি দুর্বল, যে স্যার এত কিছু মনে রাখতে পারি না, এত পড়ার টাইম নাই, মাথায় ধরে না, এরকম যারা আছেন, তারা হচ্ছে আমাদের প্রথম দুইটা ক্লাস দেখলেই হবে, তাদের এত দূর আসতে হবে না। আর যদি এমন হয় যে না আপনি একটু লোড নিতে পারবেন, আপনার সামনে বিসিএস প্রাইমারিতে যেহেতু অনেক মার্ক পেতে হয়, কোনো মার্ক ছাড়া যায় না, যাদের এরকম টেন্ডেন্সি, এনটিআরসি ছাড়া যাদের অন্য পরীক্ষাগুলো টেন্ডেন্সি আছে, তারা অবশ্যই এই ক্লাসটা দেখে নেবেন, অবশ্যই তারা এটাকে চর্চা করবেন। আপনার কাছে প্রথম থেকে মনে হতে পারে ভাইয়া মনে রাখবো কিভাবে, জানেন আমি কথাটা বারবারই বলি, আপনি শুধুমাত্র ছোট ছোট হিন্টস লিখবেন, কেমন জানেন, যেমন আপনাদেরকে আমি একটা টেকনিক শিখাই, এই টেকনিকটা একটু দেখেন, খালি শুনি মনে থাকে না, মনে থাকে না। দেখেন এই যে ধরেন আপনি এখানে বোথ লিখলেন, আপনি লিখলেন এ ফিউ, আপনি লিখলেন মেনি, আপনি লিখলেন মেনি এ, আপনি এইভাবে না ছোট ছোট করে যা যা টপিক গুলো পড়েছে আপনি নোট করবেন, ছোট ছোট করে এরকম নোট করবেন। এবার আপনি নিজেকে বলেন যে হ্যাঁ, বোথকে প্লুরাল ধরতে হয়, এ ফিউ কে প্লুরাল ধরতে হয়, সরি এ ফিউ এর পরে প্লুরাল নাউন বসে, এ ফিউর পরিবর্তে আমরা কি করতে পারি, দুইটা জিনিস আমরা লিখতে পারি। আমরা আপনাদেরকে কি কি দেখিয়েছি যে দুইটা জিনিস আমরা কি করতে পারবো, এটার জন্য লিখতে পারবো আমরা ওয়ান, ওয়ান অর টু, হ্যাঁ, অথবা ওয়ান অর মোর, আমরা এই দুইটা কথা অ্যাড করতে পারি, ওয়ান অর টু অথবা ওয়ান অর মোর, দুইটা কথা আমরা লিখতে পারি। কিসের পরিবর্তে, ফিউ এর পরিবর্তে। নিজেকে এটা বলবেন, আপনি নিজেকে মেনি দেখে বলবেন যে হ্যাঁ মেনির পরে প্লুরাল নাউন বসে, কিন্তু মেনি এ থাকলে সিঙ্গুলার নাউন হয়। এই যে নিজেকে দেখে দেখে এরকম ভাবে পড়া, ভাই এইটা হচ্ছে এক্সাক্ট পড়া। আপনি এইভাবে একটা সাদা পেজের মধ্যে টপিক গুলো লিখে লিখে নিজের সাথে এরকম গল্প করুন, নিজেকে এরকম বলবেন। যদি ভুলে যান তখন এই ক্লাস দেখবেন, আবার ওই যেখানে নোট করেছে নোটটা আরেকবার পড়বেন। এইভাবে আপনি কিছুদিন চর্চা করেন, দেন আপনার মাথায় থাকবে, আপনি ভুলে যাবেন না, আপনার মাথায় থাকবে। জাস্ট এইভাবে জিনিসগুলোকে শর্ট করে বারবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনি যদি কবিতার মতো মুখস্থ করতে চান, যে কবিতার লাইনের মতো বলবেন, সেটা তো পারবেন না, সেটা পসিবল না। ঠিক আছে, এই কারণে যখনই আপনি দেখবেন যে এরকমের জিনিস আপনার মনে থাকছে না, আপনার মনে হচ্ছে কঠিন,
তখন একটাই কাজ আপনাকে করতে হবে, এইভাবে ছোটখাটো ভাবে লিখে, এভাবে ছোটখাটো করে লিখে নিজের সাথে নিজের গল্প করতে হবে। গল্প করলে আপনি দেখবেন পারবেন, একদম পারবেন, সহজ। ওকে, আসেন আমরা লাস্ট যে কনসেপ্টটি বুঝবো, এটি শেষ, সেটি হচ্ছে খুব ভালোভাবে বুঝবেন। দেখেন সাম, এটা আমরা জানি যে সামের পরে প্লুরাল নাউন ব্যবহার করা যায়, সেভারাল পরে মানে প্লুরাল নাউন বসে, মেনির পরে প্লুরাল নাউন বসে, বাট এদের পরিবর্তে না এ নাম্বার অফ কথাটা লেখা যায়। যেমন এ ফিউ এর পরিবর্তে আমরা কি দেখলাম, ওয়ান অর টু, ওয়ান অর মোর আমরা দেখলাম লেখা যায়। ঠিক একইভাবে আপনি যদি এখানে সাম, সেভারাল যেগুলো আছে, যদি এগুলো আপনি লেখেন, এগুলোর পরিবর্তে আপনি সুন্দর করে এ নাম্বার অফ লিখতে পারবেন, একই মিনিং, কোনো সমস্যা নেই, একই মিনিং। যেমন মেনি পিপল ওয়ার প্রেজেন্ট, অনেক মানুষ উপস্থিত ছিল, আপনি এখন মেনি না বলে বলেন এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট, ভাই হবে। এ নাম্বার অফ পিপল দিয়েও আপনি বাক্যটা বললে একই মিনিং হবে, কোনো অসুবিধা নেই, একই কথা। তারপরে আমরা শিখলাম সাম, সেভারাল, মেনির একটা সিনোনিম হচ্ছে এ নাম্বার অফ। এখন দেখেন এদেরকে প্লুরাল ধরতে হয় না, আমরা শিখেছিলাম ক্লাসে শুরুর অংশে প্লুরাল ধরতে হয়, এই জন্য এ নাম্বার অফ কেও প্লুরাল ধরতে হবে। এই জন্যই কিন্তু দেখেন এই যে এখানে অফ আছে, এখানে কি আছে দেখেন, এখানে এই যে অফ আছে, তাহলে অফের পর অংশ বাদ দেন, এ নাম্বারের জন্য কিন্তু আমরা প্লুরাল নাউন ওয়্যার লিখেছি। এ নাম্বার অফ পিপল ওয়্যার প্রেজেন্ট, এই নাম্বারকে প্লুরাল ধরতে হবে, প্লুরাল ধরতে হবে। কিন্তু যদি দা নাম্বার থাকে তখন আবার সিঙ্গুলার ধরতে হয়, দা নাম্বার থাকলে কিন্তু আবার সেটাকে সিঙ্গুলার ধরতে হয়। কেন ধরতে হয় সেটা আমি একটু পরে বলছি, ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। তাহলে আমরা এখন শিখলাম এ নাম্বার অফ, এইটার পরেও প্লুরাল নাউন বসবে, কারণ এইটা মানে মেনি, সেভারাল, হ্যাঁ। আর দা নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন বসবে, দুইটার পরে প্লুরাল নাউন থাকে, কিন্তু এ নাম্বার অফটা মানে প্লুরাল, দা নাম্বার অফটা সিঙ্গুলার। কিন্তু কেন, এবার একটু বুঝেন। কারণ এই এ নাম্বার অফ দিয়ে বোঝায় সংখ্যা, সংখ্যা, আর দার নাম্বার অফ দিয়ে বোঝায় পরিমাণ, দা নাম্বার অফ দিয়ে পরিমাণ বোঝায়, বা ওই সংখ্যাটাকে বোঝায়, ওই সংখ্যাটাকে বোঝায়। কেমন, এই বাক্যটা দেখেন বুঝবেন। বলা হচ্ছে আর নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট, তাহলে এ নাম্বার অফটা কি প্লুরাল না, এজন্য ওয়ার লিখেছি, এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট, প্লুরাল ধরে ওয়ার লিখেছি। এখন আমি কি বলছি, বাকি মিনিংটা দেখেন, বলছি এ নাম্বার অফ পিপল ওয়ার প্রেজেন্ট, যে অনেক মানুষ উপস্থিত ছিল। পরে বলছি দা নাম্বার অফ পিপল ওয়াজ গ্রেটার দেন উই এক্সপেক্টেড, যে ওই যে সংখ্যাটা, অনেক মানুষ যে এসেছিল, সে অনেক মানুষের যে সংখ্যা, সেই সংখ্যাটা বা সেই অংশটা ওয়াজ গ্রেটার দেন, বড় ছিল, উই এক্সপেক্টেড, যতটা আমরা চিন্তা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশার চেয়ে সেই সংখ্যাটা বা সেই পরিমাণটা বেশি ছিল। দা নাম্বার অফ যেহেতু পরিমাণ বোঝায়, যেন সিঙ্গুলার ধরতে হয়, আর এ নাম্বার অফ দিয়ে যেহেতু সংখ্যা বোঝায়, অনেক বেশি বোঝায়, জন্য এটাকে প্লুরাল ধরতে হয়। ঠিক আছে, যদি এইভাবে ব্যাখ্যা দিয়ে কেউ মনে রাখতে পারেন সবচেয়ে ভালো, যদি না পারেন শুধু এইভাবে মনে রাখেন যে আমরা এ নাম্বারকে প্লুরাল ধরবো, দা নাম্বারকে সিঙ্গুলার ধরবো। এ নাম্বার দিয়ে অনেক বোঝায়, এই জন্য প্লুরাল, আর দা নাম্বার দিয়ে ওই যতজন আছে সেই সংখ্যাটা, সেই পরিমাণটা বোঝায় বলে সিঙ্গুলার। এটা বুঝলেই হয়ে গেল। তাহলে আমরা এই ধরনের মানে যদি বিষয়গুলো পরীক্ষা আসে আমরা ইনশাল্লাহ পারবো। আর একটা জিনিস নিয়ে আপনারা হয়তো বা কনফিউজড হয়ে যেতে পারেন, আপনারা মনে রাখবেন এ নাম্বারের সাথে এই জিনিসগুলোকে অ্যাড করা যায়। আপনি এই নাম্বার আগে ইকুয়াল কথাটা যদি লেখেন, এন ইকুয়াল নাম্বার অফ, নাম্বার আগে ইকুয়াল লাগিয়ে দিলেন, নাম্বার আগে সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট লাগিয়ে দিলেন, বা ইনক্রিজিং লাগিয়ে আপনি লিখলেন এন ইনক্রিজিং নাম্বার অফ। আপনি এই অ্যাডজেক্টিভ গুলো এই নাম্বার আগে অ্যাড করতে পারবেন, ইনক্রিজিং, ইনডিফিনিট, ফ্যান্টাস্টিক, গুড, গ্রেট, হ্যাঁ। এ গ্রেট নাম্বার অফ, দেখেন আমরা পাই, হ্যাঁ, এ লার্জ নাম্বার অফ, এ লিমিটেড নাম্বার অফ, এগুলোকে আমরা নাম্বারের সাথে অ্যাড করতে পারি। এই নাম্বার অফের সাথে এই অ্যাডজেক্টিভ গুলো অ্যাড করা যায়, উইথ জাস্ট ওটাকে একটু মডিফাই করার জন্য, কিন্তু আলটিমেটলি এ এবং যখন নাম্বার আছে বুঝতে হবে এটা প্লুরাল, হ্যাঁ। আর ডি নাম্বারের সাথে আমরা দেখি যে এই দুইটা জিনিস ব্যবহার, এই কয়টা জিনিস ব্যবহার করা হয়, অ্যাকচুয়াল, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ, ডি থাকলে কিন্তু সিঙ্গুলার ধরতে হবে, দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ, দ্য এক্সাক্ট নাম্বার অফ, দ্য লার্জ নাম্বার অফ, দ্য ইনক্রিজিং নাম্বার অফ, এগুলো থাকলে সেটাকে সিঙ্গুলার ধরতে হবে। অর্থাৎ নাম্বারের সাথে এই নাম্বারের সাথে ওগুলো এবং ডি নাম্বারের সাথে এগুলো, অ্যাডজেক্টিভ গুলো অনেক সময় দিয়ে আপনাকে একটু কনফিউজ করতে পারে, বাট ডি আর নাম্বার আছে কিনা দেখে আপনি সিঙ্গুলার প্লুরালটা বের করে নেবেন, তাহলে হবে। দেখবেন পত্রিকাতে প্রচুর এগুলো দিয়ে বাক্য আসে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আশা করব আপনারা বুঝেছেন বিষয়গুলো।
আপনাদের অনেক কষ্ট দিলাম, অনেক রাত হয়ে গেল, বাট আজকে আমার এই ইচ্ছে ছিল অবশ্যই আমরা আজকে শেষ করে ফেলবো। আগামী ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ বয়েজের ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আরো মজা পাবেন। বয়েজ শেখাবে এমন ভাবে যে কোনো রুল মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে, শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে, যারা বয়েজ করতে চান তারা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল গুলো একটু পড়ে নেবেন, একটু পড়ে রাখবেন, তাহলে ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে আপনাদের। ওকে, তো ক্লাস কেমন লাগলো জানাবেন। একটু কষ্ট হয়ে গেল মনে হয়, কারণ অনেক কিছু আমি হচ্ছে যে পড়ানোর চেষ্টা করেছি। আমার পেইড বেচে হয়তো বা এই জিনিসগুলোকে আমি আরো আস্তে আস্তে সময় নিয়ে পড়াতাম, বাট আপনাদেরকে একটু মানে বেশি পড়াতে গিয়ে হয়তো একটু বেশি ফাস্ট পড়িয়ে ফেলেছি। তারপর আমার মনে হয় যে আপনাদের মাথায় নেওয়ার কথা, খুব বেশি কঠিন হওয়ার কথা না। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, আপনারা এই বিষয়গুলোকে জাস্ট একটু সুন্দরভাবে গুছিয়ে বারবার একটু রিডিং পড়বেন, মানে কোশ্চেনগুলো দেখবেন আর এমসি গুলো প্র্যাকটিস করবেন। আমি ছোটখাটো কিছু বিষয় বাদ দিয়েছি, খুব ছোটখাটো, যেগুলো পরীক্ষাতে তেমন একটা আসে না, অনেক ডিপ মানে প্রশ্নগুলো, সেগুলো আমি কিছু বাদ দিয়েছি, বাট ওগুলোর জন্য আপনারা ইনশাল্লাহ আটকাবেন না। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। দি নাম্বার অফ থাকলে প্লুরাল হবে না। হ্যাঁ তানভীর ভাই, এ নাম্বার থাকলে প্লুরাল ধরবো, দি নাম্বার থাকলে সিঙ্গুলার ধরবো, কারণ দি নাম্বার দিয়ে পরিমাণ বোঝায়। ঠিক আছে, দা নাম্বার অফ প্লুরাল দেয়া আছে, দা নাম্বার অফ প্লুরাল দেয়া আছে কোথায়? ভুল লেখা থাকতে পারে। আমি দা নাম্বার অফ কে প্লুরাল লিখেছি? ভাই আমি দা নাম্বার অফ কে কিন্তু প্লুরাল লিখি নাই। হ্যাঁ, আমি লিখেছি দা নাম্বার অফ এর পরে যে নাউনটা থাকে সেই নাউনটা প্লুরাল হয়, এ নাম্বার অফ এর পরে যে নাউনটি থাকে সেই নাউনটিও প্লুরাল হয়। আমি শুধু এই বিষয়টা বুঝেছি, দুইটার পরে প্লুরাল নাউন থাকে, কিন্তু ভার্ব তো আমরা সামনেরটা দেখে লিখবো। এই জন্য এ নাম্বারকে প্লুরাল মানে প্লুরাল এবং বি নাম্বারকে সিঙ্গুলার ধরে আমরা কি করবো, বাক্যে ভার্ব দেবো। আমি এটা বলেছি ভাই, ঠিক আছে? জি জি, আমার এখনো পেইড ব্যাচের হচ্ছে আমাদের 49টা ক্লাস হয়ে গেছে, গ্রামার ক্লাসের 50টি ক্লাস। কালকে আমাদের হচ্ছে অর্ধশত পূরণ হবে ক্লাসের, এবং আমাদের এই কোর্সগুলো কিন্তু লাইফ টাইম। এখন যারা এই কোর্সে ভর্তি হচ্ছে তারা পরবর্তী কোর্সগুলো ফ্রিতে করতে পারবে, যতদিন আপনার চাকরির পরীক্ষায় আপনি অংশগ্রহণ করছেন, যতদিন আপনি পরীক্ষা দিবেন। একবার ভর্তি হলে সবগুলো কোর্স ফ্রি আপনার জন্য। প্রত্যেক, কারণ যত আমাদের কোর্সগুলি কিন্তু এরকম যে আমরা আপনাদেরকে কোর্স করিয়ে ছেড়ে দিই না। যতদিন আপনার শিখতে হয়, যতদিন আপনার লাগে, যতদিন আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছান, একবার ভর্তি হলে কিন্তু পর্যায়ক্রমে আপনাকে আমরা এই সার্ভিস দিতে থাকবো, পর্যায়ক্রমে। ঠিক আছে, তো এখনো যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, যদি আপনার লক্ষ্য হয় বিসিএস বা প্রাইমারি। বাট এনটিএস এর জন্য আমাদের পেড কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে এমনিতে আপনি পাস করবেন, আমরা যা পড়াচ্ছি এনাফ। ঠিক আছে, বাট বিসিএস এ যেহেতু অনেক মার্ক পেতে হয়, প্রাইমারিতে অনেক মার্ক পেতে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে পেড বেচে হয়তো বা আরো বেশি সাপোর্ট আপনাদের হতে পারে আর কি। ঠিক আছে, তো আমাদের সব কোর্স লাইফ টাইম। আপনি এখন ভর্তি হলে যতদিন আপনার লাগবে এই মানে পরীক্ষায় মানে পাশ করার জন্য, যতদিন লাগবে আপনি একবার ভর্তি হয়ে ততদিন আমার কাছ থেকে সার্ভিস, ক্লাস, পরীক্ষা, হ্যাঁ সবকিছু আপনারা পাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, পিডিএফ এর লিঙ্ক বা শ্রাবণ সন্ধ্যা পিডিএফ এর লিঙ্ক যদি আপনি না পান আমাকে নক দিবেন। হ্যাঁ, আমাকে পেজে নক দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব। ওকে, 46 এর আগে শেষ হবে, যে আমাদের যে রানিং ব্যাচ আছে এটা 46 এর আগে আমরা শেষ করব। হ্যাঁ, আমাদের কোর্স প্রায় অর্ধেক শেষ, আমরা তো মার্চে শুরু করব বা শেষ করব, বাট এখনো যদি কেউ জয়েন করেন সবগুলো ক্লাসে দেখতে পারবেন। ঠিক আছে, সব ক্লাস শিট সবকিছু গোছানো আছে। আর এখন আপনি শুরু করে যতটা আগাতে পারেন, এরপরের যখন আবার 47তে যখন আমরা 47তে জন্য যখন ব্যাচ করব, তখন কিন্তু আপনাদেরকে আবার সেই ব্যাচেও সবাইকে ফ্রিতে জয়েন করিয়ে দেবো। হ্যাঁ, আপনাদেরকে বারবার ভর্তি হতে হবে না। লিটারেচার ব্যাচ আছে, লিটারেচার ব্যাচের হচ্ছে 7টি ক্লাস হয়েছে, এর মধ্যে আমরা এই রিসেন্টলি শুরু করেছি, চাইলে জয়েন হতে পারেন। ঠিক আছে, লিটারেচার কোর্স। ওকে, আপনাদের আজকের ক্লাসের পিডিএফ কালকে সকালে আমি ইনশাল্লাহ আপনাদের গ্রুপগুলোতে আমি দিয়ে দিব। আপনারা একটু সেখানে সবাই চেষ্টা করবেন যে সেখান থেকে পিডিএফটা নিয়ে নেওয়ার জন্য। যে ওয়াহিদ রশিদ আপু, আপনাদের পেড ব্যাচে আরো অনেক কষ্ট দিব, আরো অনেক ডিটেল পড়াবো সেখানে। সো আপনারা এখন যদি একটু রিভিশন করে রাখতে পারেন, তখন জিনিসগুলো মাথায় নিয়ে তারা সুবিধা হবে ইনশাল্লাহ। জি, সুরাই আক্তার আপু, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা এত রাত পর্যন্ত সাথে ছিলেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। হ্যাঁ, আপনারা ছিলেন বলে ক্লাস নিতে ভালো লাগলো। তো সবাই ভালো থাকেন, আর আমরা রাত না করি ইনশাল্লাহ। আবার আগামী দিন আপনাদের সাথে কথা হবে। তবে এর মধ্যে আপনাদের কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের এমসিকিউ এর কিন্তু ক্লাস হবে। আমি জানাবো পেজের মধ্যে থেকে কবে ক্লাসগুলি হবে, ইনশাল্লাহ আপনারা জয়েন করবেন। হ্যাঁ, ওকে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।